ক্যান্সার ফার্স্ট স্টেজ, আলসার ফার্স্ট স্টেজ, বা আলসার হয়তো শুরু হয়েছে, বা স্টোন শুরু হয়েছে, বা থাইরয়েড বিশাল বড় হয়ে গেছে, বা মাইগ্রেনের প্রবলেম ভুগতে ভুগতে তার অবস্থা খারাপ হয়ে গেছে, হাঁটুর যন্ত্রণা, হাঁটু ফাট সব কোমর ফোমর ফুলে গেছে, হয়তো গলায় হয়তো কুকুরের মতো স্পন্ডিলাইটিসের বেড লাগানো হয়ে আছে, এবং সে ডাক্তার ওষুধ খেতে খেতে ক্লান্ত হয়ে গেছে। সেই সমস্ত যারা পেশেন্টরা যারা আসে তারা 7 দিন 8 দিন পর থেকে ম্যাজিক দেখে। কেন ম্যাজিক দেখে? হ্যাঁ, ম্যাজিক, তার কারণ না হলে আমার কাছে কেন আসবে? শরীর সংক্রান্ত ভয়, সাধারণ মানুষ যারা আজকে এই পডকাস্টটা দেখবে তাদেরকে এই ভয়টা আর পেতে হবে না। মানে তারা বুক বাজিয়ে বলতে পারবে স্ট্রোক আর কারুর হবে, আমার কারুর হবে না। আমার একদিন গ্যাসের জন্য বুকে ব্যথা হলো, তার মানে এই নয় যে আমাকে সঙ্গে সঙ্গে একটা মেডিসিন খেতে হবে। কিন্তু যদি হিউম্যান বডি দেখি, এই মেশিনটার সঙ্গে মেকানিকও কিন্তু পাঠানো হয়েছে, তার মানে মেশিনটা যদি খারাপ হয়ে থাকে সে রাত্রেবেলা নিজে নিজে সারিয়ে নেবে। এটাকে বলছে ইমিউনিটি পাওয়ার। এই যে হাইব্রিডের চক্করে ফুডের যে নিউট্রিশন ভ্যালু সেটা ডিস্ট্রয় হয়ে গেছে। তুমি দেখবে খাবারের গায়ে লেখা আছে এত ক্যালোরি, এত ভিটামিন, এত মিনারেলস, এগুলো সবই কিন্তু লোককে ঠকানো ছাড়া আর কিচ্ছু নয়। আমাদের জীবন প্রকৃতির সঙ্গে আছে, এটাই বড় গুরুত্বপূর্ণ জিনিস। আজকে আমাদের সঙ্গে আছেন ডক্টর সমীর কুমার ধারা। আমরা আজকে কি বিষয় নিয়ে কথা বলবো বা কি নিয়ে কথা বলবো তার একটা ঝলক শুরুতে দেখেছেন আপনারা। আমরা ডিরেক্টলি কনভারসেশনে যাই। প্রথম কথা, ওয়েলকাম টু সোল কানেকশন পডকাস্ট। থ্যাংক ইউ ফর কামিং। থ্যাংক ইউ আপনাকেও। এবার আমরা আজকের এই কনভারসেশনটা, এই যে আমাদের কথাটা, এই কথাটা কি নিয়ে আমরা করতে চাই বা কি রকম ইনফরমেশন মানুষের কাছে পৌঁছে দিতে চাই, আমি শুরুতে সেটা দিয়েই শুরু করি যে আমরা আজকের এই কনভারসেশনে মানুষ কি ভ্যালু পাবে। বেসিক্যালি আজকের যে কনভারসেশন সেটা মানুষের এই যে ভয়, স্বাস্থ্য সংক্রান্ত ভয়, প্রতিটা মানুষ লড়াই করছে তাদের ইনকামের জন্য, রুটি রুজির জন্য, কিন্তু তাদের একটা প্রচণ্ড ভয় থেকে যায় যদি কারোর ক্যান্সার হয়ে যায়, যদি কারোর হার্ট অ্যাটাক হয়ে যায়। এই জন্য দেখবেন হসপিটালের আশেপাশে জমিগুলোর দাম বেশি, কারণ মানুষ ওখানে থাকতে চায় যে রাত বিরতি কিছু হবে চট করে হসপিটালে গিয়ে ঢুকে যাবো। কিন্তু এটা তাদের কাল হয়, তার কারণ হসপিটালের ভেতরের ওই আশপাশে যারা বাড়ি করে তাদের আরও বেশি ভয় বাড়ে, সারাক্ষণ তাদের ভয়টা কুরে কুরে খায়। তো এই যে ভয়, স্বাস্থ্য সংক্রান্ত ভয় বা শরীর সংক্রান্ত ভয়, সাধারণ মানুষ যারা আজকে এই পডকাস্টটা দেখবে তাদেরকে এই ভয়টা আর পেতে হবে না। মানে তারা বুক বাজিয়ে বলতে পারবে স্ট্রোক আর কারুর হবে, আমার কারুর হবে না, আমার হবে না, আমার হবে না। হার্ট অ্যাটাক আর কারুর হবে, আমার হবে না। কারণ হার্ট অ্যাটাক হওয়ার যে প্রিন্সিপাল, সেই প্রিন্সিপালটা নিয়ে আমরা আলোচনা করবো, যাতে তার হার্ট অ্যাটাক কোনোদিন হবে না। এবং তাকে এখন রিসেন্টলি বলছে না যে কোভিডের ভ্যাকসিনের পরে নাকি হার্ট অ্যাটাকের সংখ্যা বেড়েছে ইত্যাদি ইত্যাদি, অনেক লোক হার্ট অ্যাটাকে মারা যাচ্ছে, এইসব তো কথা শোনা যাচ্ছে। একদম একদম। বেসিক্যালি কোভিড আর তার সঙ্গে সঙ্গে এই যে টিকা, এটার মধ্যে কিন্তু লোকের হার্ট অ্যাটাকের মানে ওইটাকে আমরা ট্রিট করতে পারবো না। কারণ কোভিড একটা ফেজ ছিল, মানুষের কাছে কাজ নেই, বাড়িতে বসে থাকো আর খাওয়া দাওয়া করো আর দুশ্চিন্তা করো কি হবে কি না হবে, ছেলের কি হবে, মেয়ের কি হবে। তার মানে ওই ফেজটাতে আমরা কি করেছি, প্রচুর প্রচুর খাওয়া খেয়েছি, ডিম, মাছ, মাংস, দুধ, ঘি, ছানা, মাখন বাড়িতে চব্য-চেষ্য লেজ্জ পেয় করে খেয়েছি, কোনো কাজ নেই, টিভি দেখেছি আর ঘুমিয়েছি আর ভয় পেয়েছি, এইটাই কাজ হয়েছে। তারপরে যখন কোভিডটা খুলে গেল, আমাদের প্রতিদিনের জীবনযাপন চালু হয়ে গেল, কিন্তু সেই জীবনযাপন আর ওই ঘরে বসা থাকা জীবনযাপনের মধ্যে কিন্তু ডিফারেন্স। খাওয়ার বেশি অভ্যেস হয়ে গেছে, ঘুম বেশি অভ্যেস হয়ে গেছে, ন্যাচারালি প্রত্যেকটা মানুষ কিছু না কিছু ক্যালোরি গেইন করেছে। তারপর যেই দ্বারা একটু বেশি করে কাজ করছে, তারপরে ওই লাইফস্টাইলটাকে মেনটেন করছে, তাদের কোলেস্টেরল হিউজ, লিভার প্রবলেম, কনস্টিপেশনের প্রবলেম, সঙ্গে সঙ্গে তাদের হার্ট অ্যাটাক, ক্যান্সার, আলসার হু করে বাড়ছে। তার সঙ্গে টিকার যে বিশাল সম্পর্ক, এটা নয় কিন্তু। আচ্ছা আচ্ছা, টিকাকে মাধ্যম করে বলে দেওয়া হচ্ছে টিকার প্রবলেম, কিন্তু তার যে লাইফস্টাইলে যে পরিবর্তন হয়েছে, জীবন ধারণের যে পরিবর্তন ঘটেছে, সেটা কিন্তু কেউ দেখছে না, সেটাকে কেউ অ্যাড্রেসও করছে না। সেটাই অ্যাকচুয়াল প্রবলেম। এই যে আপনি প্রথমেই বললেন যে ভয়টা কাটিয়ে দেওয়া যাবে আজকের এই কনভারসেশনটার মধ্যে দিয়ে, এই ভয়টা মানুষের মধ্যে কি আগে থেকেই ছিল নাকি রিসেন্টলি এটা আরও বেড়েছে? বেসিক্যালি যদি দেখা যায় আমাদের সমাজ ব্যবস্থা যেমন করে বদলাচ্ছে, আগে একটা মানুষের লড়াই ছিল রুটি কাপড়া মকান, মানে আমার খাওয়া দাওয়া লাগবে, কাপড় লাগবে, বাসস্থান লাগবে, ওই লড়াইয়ে তারা থাকতো। কিন্তু স্বাধীনতার পরে প্রায় 77 ইয়ার্স কেটে যাওয়ার পরে কোথাও না কোথাও মানুষের হাতে কিছু কিছু পয়সা এসেছে। এখন কিন্তু মানুষের রুটি কাপড়ার মকানের লড়াই নয়, এখন তার লড়াই হচ্ছে যে আমি কি করে আরও বেশি দিন বাঁচবো, আরও বেশি দিন ভোগ করতে পারবো। তাহলে এই যে ভোগ করার বাসনা, এই বাসনা থেকে কিন্তু তার ভয় তৈরি হয়েছে, কারণ তার কাছে কাজ কম, খাওয়া বেশি, মানে অফুরন্ত তার কাছে পয়সা, মানে বসে খেলেও শেষ করতে পারবে না, এরকম একটা সোসাইটি তৈরি হচ্ছে ভারতবর্ষের মতো দেশে। তাহলে সেই দেশে তাদের ফিয়ার ফ্যাক্টর, আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে না তো, আমার ক্যান্সার হয়ে যাবে না তো, আমার ডায়াবেটিক হয়ে যাবে না তো। তাহলে সেই জায়গা থেকে মানুষের মধ্যে এই মেডিকেল বা এই ভীতিটা বেশি করে বাড়ছে, এবং তাতে দেখা গেছে একটা বড় বিজনেস তৈরি হচ্ছে, এবং তার ফলে সাধারণ মানুষরাও এই চাকায় পিষছে। কারণ যেখানে এই মেডিকেল সায়েন্স বা এই যে ব্যবস্থাপনা, তারাও দেখতে পাচ্ছে হঠাৎ করে একটা বিজনেস বেড়ে গেল। কারণ আমরা যদি দেখি কোনো রাস্তার ধারে হয়তো একটা হসপিটাল ছিল,
কিন্তু গত 10 বছরে দেখা গেছে ওই রাস্তার ধারে 3, 4, 5টা প্রায় মাল্টি স্পেশালিটি হসপিটাল, এবং তারা সার্ভিস দিতে পারছে না, সব সময় ফুল। তার কারণ কি, ওই ভয়টা মানুষকে তারা দেখাতে পেরেছে কোথাও না কোথাও থেকে, বা মানুষ পেয়েওছে। তাহলে এই ভয়টার থেকে মানুষ বাঁচার জন্য বারবার চেষ্টা করছে, একবার চেক করে দেখে আসি, হার্টে কোনো প্রবলেম নেই তো, মাথায় কোনো প্রবলেম নেই তো, টিউমার কোনো হয়ে যায়নি তো, ক্যান্সারও জানি তো, ক্যান্সার হয়ে যায়নি তো। তাহলে এই যে তার মধ্যে চিন্তা ঢুকিয়ে দেওয়া হয়েছে, সেই চিন্তাই কিন্তু তাকে বারবার করে অসুস্থ করে ফেলছে। তাহলে এই চিন্তার থেকে মানুষ যখন বেশি বেশি করে শুরু করেছে তার ওষুধ খাওয়া, শুরু করেছে ডাক্তার দেখানো, সেখান থেকে কিন্তু মানুষের ওই জিনিসটা এস্টাবলিশড হওয়া শুরু হয়েছে। প্রতিটা মানুষের যদি আমি চেক করি, মেশিনের তলায় রাখি, কারণ না কারণ ছোটো ছোটো কিছু প্রবলেম, ছোটো ছোটো প্রবলেম মানেই যে তার শরীর খারাপ এরকম নয়। আমার একদিন গ্যাসের জন্য বুকে ব্যথা হলো, তার মানে এই নয় যে আমাকে সঙ্গে সঙ্গে একটা মেডিসিন খেতে হবে। আমার কোনো কারণে প্রেশার বেশি, কারণ আমি দেখেছি আমার ছেলে ভালো রেজাল্ট করেনি, বাড়িতে একটা সমস্যা, অর্থনৈতিক প্রবলেম, ব্যাংকের লোন আমি মেটাপ করতে পারিনি, আমার ভালো ঘুম হয়নি, তো ন্যাচারালি সকালবেলা আমার প্রেশারটা একটু বেশি থাকবে। আমি সেই সময় যদি প্রেশারটা চেক করে নিই, বলি বাবা আমার প্রেশার বেশি, তার মানে তো প্রেশারের প্রবলেম আমার। আর এই সময় যদি মেডিসিনটা খাওয়া শুরু করে দিই, তার মানে প্রেশারের প্রবলেম আমার ছিল না, কিন্তু আমি প্রেশারের প্রবলেমকে পাকাপাকি করে ফেললাম। এই জিনিসটার কিন্তু একটা বাতাবরণ তৈরি হয়েছে। সুতরাং এই বাতাবরণ থেকে বেরোনোর জন্য একটা প্রকৃত নলেজ লাগবে, কি করে মানুষ সুস্থ থাকতে পারে। সেই নলেজটা যখন পেয়ে যাবে তখন সে দিব্যি থাকবে। তার মানে যদি আমি জানতে পারতাম আমার শরীরে কেন প্রবলেম হয়, আর সেই প্রবলেমগুলোকে হলে আমি কি করে ঠিক করতে পারবো, তাহলে আমার প্রবলেম সলভ। তাহলে এটা নিয়ে আমাকে বিস্ময় প্রকাশ করা বা ভয়ে ভীত হয়ে থাকা, বা এটার জন্য কোনো রকম মেডিসিন খাওয়া, ডাক্তারের কাছে বেশি বেশি করে চলে যাওয়া, বারবার করে এই ডাক্তার থেকে ওই ডাক্তার, একটা টেনশন তৈরি করা, এটা দরকার ছিল না সেটা। তার মানে আপনি বলছেন যে মানসিকভাবে আমরা অনেক বেশি অসুস্থতার বিষয়ে ভাবনা বেশি শুরু করেছি বলে সেগুলো অনেকটা বেশি একটা পরিবেশ তৈরি করে দিয়েছে, যে সবসময় একটা, যেমন আপনি বললেন যে আগে তো এত হসপিটাল ছিল না, বা যদি আপনি আরেকটা কথা, আপনার এইটুকু কথা থেকে যদি আমি ক্রাক্স বের করতে চাই, তাহলে আরও একটা বিষয় আছে, যারা সামাজিকভাবে অর্থনৈতিকভাবে একটুখানি বেশি সচ্ছল, তাদের মধ্যে সমস্যার পরিমাণ বেশি দেখা যায়। যারা খেটে খাওয়া মানুষ, যারা সত্যি প্রত্যেক দিনের রুজি আর্ন করে বেড়ায়, তারা তো ভাবে না এত কিছু। বেসিক্যালি যে যেটা ভাবে সে সেটা পায়। আমার ভাবনাতেই ভূত, ভাবনাতেই ভগবান। তাহলে মানুষ ভাবছে কি? মানুষ ভাবছে দুঃখ, মানুষ ভাবছে যন্ত্রণা, তাহলে সে যন্ত্রণাই পাচ্ছে। আর একটা জিনিস কি হয়েছে সোসাইটিতে, মানুষকে সহযোগিতার জন্য কিছু মানুষ, তারা কি করছে, একটা মানুষকে পঙ্গু বানানোর চেষ্টা করছে। যদি কোনো ভালোবাসার মানুষের কাছ থেকে ভালোবাসা আদায় করতে হয়, তাকে আমরা কি বলি, আচ্ছা যদি আমার অসুস্থতা, শরীর খারাপ হয়ে যায়, তুমি কি করবে? তুমি আমার পাশে থাকবে তো? তার মানে কোথাও না কোথাও একটা মানুষকে আরেকটা মানুষের প্রয়োজনীয়তার বন্ধনে বাঁধার জন্য কোনো মানুষ মানসিকভাবে অসুস্থতা দেখায়। যেমন বাড়িতে যদি স্বামী স্ত্রী দেখি, একটা স্ত্রী অসুস্থ, সবসময় কিন্তু অসুস্থ নয়, স্বামীর ভালোবাসা পাওয়ার জন্য অসুস্থ। একটা ছেলে অসুস্থ, সবসময় কিন্তু অসুস্থ নয়, মায়ের ভালোবাসা পাওয়ার জন্য অসুস্থ। তাহলে অসুস্থতার ভান, সেই ভানটাই কখন সত্যি সত্যি অসুস্থতার জায়গায় চলে যাচ্ছে সেটা মানুষ বুঝতে পারছে। মানে সোসাইটিতে কোথাও না কোথাও একটা ডিপেন্ডেন্সি মানুষকে বেশি অসুস্থ করছে। কারণ এই যে তুমি বললে যে শহরের মানুষরা বা পয়সা যাদের বেশি আছে তাদের শরীর খারাপটা বেশি হয়, তার কারণ কোথাও না কোথাও তারা বেশি ডিপেন্ডেন্ট। আজকে জারোয়া সম্প্রদায় যদি তুমি বলো, যারা কিনা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে থাকে, তারা কিন্তু করোনার সময় কেউ মারা যায়নি। কিন্তু কলকাতার হাইটেক সিটিতে যারা ছিল বা আমেরিকা লন্ডনে যারা ছিল, তারা কিন্তু বেশি বেশি করে মারা গেছে, কারণ দে পিপল আর ভেরি ডিপেন্ডেন্ট। তাহলে এই যে ডিপেন্ডেন্সি, এই ডিপেন্ডেন্সি কিন্তু মানুষকে অসুস্থতা বেশি করে করছে। যারা ইন্ডিপেন্ডেন্ট, কারণ আমার এই যে আজকের এই পেশায় আসা বা এই জিনিসে আসা, সেটার মূল কারণ কিন্তু ওই ইন্ডিপেন্ডেন্ট। কারণ আমি যেভাবে বড় হয়েছি, যেভাবে আমার গ্রামের জীবনযাপন করেছি, আমাদের পরিবার বেসিক্যালি ফ্রিডম ফাইটার পরিবার। তো সেখানে কারুর ডিপেন্ড থাকবো না আমরা। কাপড় আমরাই বুনবো, তেল আমরাই বানাবো, মধু আমরাই চাষ করব। তাহলে এরকম ছোট ছোট জিনিস আমাদের বাড়িতেই তৈরি হতো, কারণ কারুর আমরা নত থাকবো না। আজকে দিনে দাঁড়িয়ে যে লোকটা ডায়াবেটিক, তার মানে কি সে কারুর না কারুর ডিপেন্ড, সে ডায়াবেটিকের গোলাম। যার ব্লাড প্রেশার, সে ব্লাড প্রেশারের গোলাম। তাহলে তার যদি মাথার মধ্যে এই মেন্টালিটিটা আসে যে আমার ব্লাড প্রেশার কেন হবে, আমি তো ব্লাড প্রেশারের জন্য কিছু করিনি, আমার ডায়াবেটিক কেন হবে, তাহলে ডায়াবেটিসকে সঙ্গে লড়াই করতে হবে। দেখা গেছে দুজনের ক্যান্সার, একটা লোক ক্যান্সারে মারা গেল, আবার পাশের লোকটা ক্যান্সারে বেঁচে গেল। তার মানে যে মানুষটা ক্যান্সারে মারা গেল সে বেসিক্যালি ডিপেন্ড ছিল, আর যে মানুষটা বেঁচে গেল সে ইন্ডিপেন্ডেন্ট ছিল। তাহলে এই যে মানসিক গঠনের জন্য কিন্তু মানুষের রোগ তাকে ডিস্টার্ব করছে না, বা রোগ থেকে সে বেঁচে যাচ্ছে। তো এটা একটা ফেনোমেনা, মেন্টাল বডির ফেনোমেনা। কিন্তু বেসিক যে পার্ট যেটা হচ্ছে, আমি যদি বেশি বেশি করে রোগ নিয়ে ভাবি,
বেশি বেশি রোগের কথা বলি, বেশি বেশি হসপিটালে যাতায়াত করি, বেশি বেশি করে ওষুধ খাওয়ার কথা বলি। সুতরাং আমি আস্তে আস্তে ধীরে ধীরে আমিও কিন্তু পেশেন্ট হয়ে যাব। তাহলে আজকের দিনে দাঁড়িয়ে ওই যে বছরে একবার করে ঘটা করে সবাই হেলথ চেক আপ করতে যায় সবাই মিলে, বা ইন্স্যুরেন্স Full কোম্পানির body জন্য check-up। ফুল বডি চেক আপ, হ্যাঁ। ঠিক আছে। তো এগুলো সত্যি সত্যি খুব মানে তার জন্য খুব ক্ষতিকারক। আচ্ছা, তো এবার মানুষ কি করবে? আমরা যদি স্টেপ বাই স্টেপ বলি, একটা কথা যেটা একটা ফেনোমেনা, একটা কথা খুব বলা হয়, সেটা হলো ফুড ইজ মেডিসিন, মেডিসিন ইজ ফুড। এই একটা আইডিয়া সারা পৃথিবীতেই বিভিন্ন সময় ছিল। এবং আমরা যদি আমাদের পুরাণ বলি, আমাদের মানে ওল্ড স্ক্রিপচার্সের কথা বলি, তাহলে সেখানেও এমন কিছু জিনিসের কথা আমরা পাই যেখানে কিছু খাবার কিছু জিনিসের জন্য ভালো, এরকম টাইপের কথা অনেক পাওয়া গেছে আমাদের। কিন্তু এখন সেটা আস্তে 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 বোধহয় আমরা ভুলতে ভুলতে একটা পজিশনে এসে পৌঁছেছি। এবার মানুষের এই যে এই আইডিয়াটা, এই ফিলোসফিটা, এইটা নিয়ে আপনার কি মত? একদম, কারণ সত্যি সত্যি ফুড ইজ আওয়ার মেডিসিন। তার কারণ কি, যদি আমরা হিউম্যান বডিকে যদি দেখি, আমাদের হিউম্যান বডির যে ম্যানুফ্যাকচারিং সিস্টেম, ইটস আ অটোমেটিক মেশিন। যদি একটা মেশিন দেখি, মেশিন খারাপ হলো, মেকানিক এলো, মেশিনটা সারালো। কিন্তু যদি হিউম্যান বডি দেখি, এই মেশিনটার সঙ্গে মেকানিকও কিন্তু পাঠানো হয়েছে। তার মানে মেশিনটা যদি খারাপ হয়ে থাকে, সে রাত্রেবেলা নিজে নিজে সারিয়ে নেবে। এটাকে বলছে ইমিউনিটি পাওয়ার। তোমার একটা হাত কেটে গেছে, রক্ত পড়ছে, কিন্তু কিছুক্ষণ পরে রক্ত পড়াটা বন্ধ হয়ে যাবে, কিছুদিন পরে ব্যথাটাও বন্ধ হয়ে যাবে, কিছুদিন পরে ওই কাঁটাটা জুড়ে যাবে, কিছুদিন পরে ওই দাগটাও মিটিয়ে যাবে। তাহলে এগুলো কে করলো? তুমি বলবে বড় বড় অপারেশন আমরা হসপিটালে গিয়ে করেছি, কিন্তু ছোটো ছোটো কাটা ছেঁড়া যেগুলো হয়, সেগুলো অটোমেটিক সারতে পারে কি করে? কারণ আমাদের বডিতে অটো ইমিউনিটি সিস্টেম আছে, যারা রোজ আমাদেরকে ঠিক করে চলেছে, আমাদেরকে নার্সিং করে চলেছে। আর এই যারা ঠিক করে, তারা যে ইমিউনিটি, তাদের যে শক্তি কোথা থেকে আসে? থ্রু ফুড, থ্রু খাওয়া। কারণ আমরা যখন কোনো খাবার খাই, সেটাকে যদি আমরা সায়েন্টিফিক ভাষায় নিউট্রিশন বলি, প্রোটিন, ভিটামিন, মিনারেলস, কার্বোহাইড্রেট, ফ্যাট। কিন্তু সাধারণ মানুষ তো প্রোটিন ভিটামিন জানে না, সে জানে খাবার। তো এই খাবারটা যখন শরীরে যায়, তার মেকানিজম কি? খাবারটা একটা রস তৈরি হয়, যেটাকে বলছি নিউট্রিশন। এই রসটা যখনই আমাদের শরীরে যায়, সেটা থেকে তৈরি হয় রক্ত, রক্ত থেকে তৈরি হয় মাংস, মাংস থেকে তৈরি হয় মেদ, মেদ থেকে তৈরি হয় অস্থি, অস্থি থেকে তৈরি হয় মজ্জা, মজ্জা থেকে তৈরি হয় আমাদের শুক্র বা হরমোন, মেল হরমোন বা ফিমেল হরমোন। তাহলে এই রক্ত থেকে এই শুক্র, এগুলো প্রতিটাই কিন্তু আমাদের শরীর পরিচালনার জন্য কাজে লাগে। আর এই শরীর পরিচালনা করার জন্য আমাদের লাগছে কি তাহলে? ওই রস বা নিউট্রিশন। তার মানে আমার বেঁচে থাকার জন্য, আমার শরীর ঠিক থাকার জন্য কি লাগছে? ফুড। তাহলে দ্যাট ইজ ফুডই আমাদের শরীরকে বাঁচিয়ে রেখেছে। আবার ফুডই আমাদেরকে শরীরকে হেলদিও রাখবে। কিভাবে? যদি আমার কোনো রকম প্রবলেম হয়ে যায়, তাহলে ওই ফুডই আবার ঠিক করে নেবে। কারণ যেহেতু আমার বডিতে ইমিউনিটি পাওয়ার আছে, ওই ইমিউনিটি পাওয়ার আমার শরীরকে ঠিক করে নেওয়া। সাপোজ আমার জ্বর হয়েছে, আমার শরীরে ভাইরাস বা ব্যাকটেরিয়া এসেছে, সেই ভাইরাসটা কতদিন থাকবে? সেই ভাইরাসের সঙ্গে কে লড়াই করছে? হঠাৎ করে আমার জ্বর, কে জ্বর তৈরি করলো? শরীর নিজে নিজে। কারণ তার কাছে অণুবীক্ষণ যন্ত্র আছে, সে বুঝতে পেরে গেছে ভাইরাস আমার শরীরে এসেছে। সে সঙ্গে সঙ্গে ভাইরাসটাকে ডিস্ট্রয় করে দেওয়ার জন্য আমার বডির টেম্পারেচারটাকে আপ করে দিল। মানে আমার 98 ডিগ্রি ফরেনহাইট যেটা আমার টেম্পারেচার আছে, ও কী করলো 101, 102 অ্যাকর্ডিং যে ভাইরাস বা ব্যাকটেরিয়া, তাকে প্রোটেক্ট করার জন্য ওই টেম্পারেচারটা কিন্তু বেড়ে যাচ্ছে। তাহলে এটা কে করছে? শরীর করছে, ইমিউনিটি পাওয়ার করছে। আবার ভাইরাসটা ডিস্ট্রয় বা ভাইরাসটা নেই শরীরে, তাহলে টেম্পারেচারটা আবার গায়েব। তাহলে এই মেকানিজম বডিতেই আছে। আমাদের যদি বডি দেখা যায়, ইটস আ অটোমেটিক মেশিন। ঘুম পাচ্ছে অটোমেটিক, খিদে পাচ্ছে অটোমেটিক, বডি বলছে খিদে পাচ্ছে, জল তেষ্টা পাচ্ছে অটোমেটিক, শরীর বলছে আমাকে টয়লেটে নিয়ে চলো, আমার টয়লেট পাচ্ছে অটোমেটিক। তার মানে এই সমস্ত কিছু কিন্তু শরীরের নিজস্ব প্রোটোকল সিস্টেম। সেখানে তোমার আমার কিচ্ছু করার নেই, শুধুমাত্র তাকে খাবার দিতে হবে। খাবার দিলেই শরীর তাকে হজম করিয়ে নিয়ে, তার থেকে নিউট্রিশন নিয়ে, সে বর্জ্য পদার্থ আমাদের স্টুল হিসেবে বাইরে বের করে দেবে। বাকি শরীর এমনি তৈরি হয়ে যাবে। এই যে যখন আমরা ছোটোবেলায় ছিলাম, আমাদের ওজন ছিল 2 থেকে 3 কিলো। মায়ের পেট থেকে যখন আমরা বেরোলাম, তারপরে মা আমাদের কি দিয়েছে? খাবারই দিয়েছে। এখনও খাবার খাচ্ছি। বাকি এই যে পোশাক, ড্রেস, জামা কাপড়, চশমা, চুল কাটছি, লিপস্টিক, পাউডার, এগুলো সবই বাইরে। কিন্তু ভেতরে আমি কি করছি? কিছুই করছি না, শুধুমাত্র ফুড। তার মানে একটা মানুষের জন্য ফুড তার হচ্ছে জীবন, আবার এই ফুডটাই তার রক্ষণাবেক্ষণ। তার মানে মেডিসিন যেটাকে আমি বলছি, সেটাই কিন্তু এই ফুডটাই তাকে রক্ষণাবেক্ষণ করবে। কিন্তু কোন ফুড? যেটা প্রকৃত ফুড। আজকে যেটা সমস্যা হয়েছে, ফুডের ডেফিনেশনটাই নষ্ট হয়ে গেছে। মানে যেটাকে আমরা ফুড বলছি, সেটা ফুডই নয়। আচ্ছা, এটাকে আরেকটু এক্সপ্লেন করো। যদি আমরা বলি দ্য ডেফিনেশন অফ ফুড, কাকে আমরা খাওয়া বলবো? এখন যদি আমার কোনো বাচ্চা ছেলেকে বলি কাকে খাওয়া বলবে, বলছে মুখ দিয়ে যা খাই তাই খাবার। কিন্তু খাবারের ডেফিনেশন হচ্ছে, আমি যে খাবারটা খেলে আমার শরীর সুস্থ থাকবে, আমার শরীর এনার্জি পাবে, কাজ করার শক্তি পাবে, তাকে বলা হচ্ছে খাবার। এবার সেই খাবারটা কোনটা? যেটা প্রকৃতি দিয়েছে।
আমি, আমার শরীর কে দিয়েছে? প্রকৃতি দিয়েছে। আর আমার জন্য তৈরি করা খাবার কে দিয়েছে? প্রকৃতি দিয়েছে। মানুষ ছাড়া 48 lakhs টাইপস অফ অ্যানিম্যাল পৃথিবীতে আছে, তাদের প্রত্যেকের খাবার প্রকৃতি দিয়েছে। লোকে বলে না জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। তার মানে প্রতিটা জীবের আহার প্রকৃতি দিয়েছে। তাহলে গরুর আহার প্রকৃতি দিয়েছে ঘাস, ছাগলের আহার প্রকৃতি দিয়েছে ঘাস, মাছের আহার প্রকৃতি দিয়েছে শ্যাওলা, বাঘের আহার প্রকৃতি দিয়েছে হরিণ কিংবা শুয়োর বা আদার্স বিভিন্ন রকম ধরনের জন্তু জানোয়ার, পাখির আহার বিভিন্ন রকম দিয়েছে, তারা দানা শস্য খাচ্ছে। তার মানে পৃথিবীর প্রতিটা প্রাণীর জন্য আহার দেওয়া হয়েছে। মানুষের আহারটা কি? এইখানে মানুষ বড্ড কনফিউজড। মানুষ বলছে, মানুষ এখন কি করে যে গুগল সার্চ করে দেখা যায় মানুষকে বলা হয় সর্বভোগ, কিন্তু বেসিক্যালি মানুষ ইজ নট সর্বভোগ। সর্বভোগ মানে হচ্ছে অমনিভোরাস, কিন্তু বেসিক্যালি আমরা হচ্ছে হার্বিভোরাস। হার্বিভোরাস মানে? হার্বিভোরাস তৃণভোজী। আচ্ছা, মানে যারা ঘাস বা ঘাস জাতীয় জিনিস বা প্রকৃতির আহার করে বেঁচে থাকতে পারে তাদেরকে বলা হচ্ছে হার্বিভোরাস প্রাণী। কারণ আমাদের শরীরের গঠন, আমাদের ডাইজেস্টিভ ট্র্যাক, আমাদের মুখের দাঁত, আমাদের চুইং সিস্টেম, মুখের যে লালা রস, সেই সমস্ত কিন্তু দর্শন দিচ্ছে আমরা কিন্তু হার্বিভোরাস। এবার সেই মানুষটা যদি ভুল করে মাছ, মাংস, ডিম, দুধ, ঘি, ছানা, মাখন খায়, তাহলে শরীরে গেল বটে, স্বাদ দিল বটে, কিন্তু শরীরে সেটা হজম হলো না, তার ফলে শরীরে সেটা নিউট্রিশন দিল না। এক সময় মানুষ মরে যেত ম্যাল নিউট্রিশনে। তখন কলকাতার লোকে, শহরের লোকে বলতো ফ্যান দাও, ফ্যান দাও, খেতে দাও, খাবার নেই, তাতে প্রচুর মানুষ মরে যেত। কিন্তু এখন ফ্যান দাও, ফ্যান দাও কেউ বলে না, এখন মানুষ মরে যায় অতি খাবারে। আগে ছিল খাবার কম, এখন ছিল খাবার বেশি, কাজ কম, আর এই জন্যই মানুষের শরীর খারাপ হচ্ছে। তো যে পয়েন্টে আমি ছিলাম, তো বেসিক্যালি আমাদের শরীরে প্রকৃত খাবারটা কি, যেটা প্রকৃতি দিয়েছে। যেমন ধরো তুমি যদি আমি বলি একটা পিজা বা একটা বার্গার আর তার পাশে একটা আপেল, তুমি বলবে দুটোই খাবার, পিজাও খাবার, আপেলও খাবার। পিজাতেও প্রোটিন আছে, আপেলেও প্রোটিন আছে। পিজাতেও সল্ট আছে, আপেলেও সল্ট আছে, দ্যাট ইজ সোডিয়াম। পিজাতেও সুইটস আছে, সুগার আছে, আপেলেও সুইটস আছে, দ্যাট ইজ ফ্রুক্টোজ। পিজাতেও ফাইবার আছে, আপেলেও ফাইবার আছে। পিজাতেও ফ্যাট আছে, অয়েল আছে, আপেলেও কিন্তু ফ্যাট আছে। তার মানে দুটো জিনিস দুরকম, কিন্তু সব কিছু কিন্তু একই রকম আছে। কিন্তু যখন আমি পিজা খাচ্ছি তখন আমার শরীর তাকে আইডেন্টিফাই করতে পারে না, তাকে চিনতে পারে না। কিন্তু যখন আপেল খাবো শরীর তাকে চিনতে পারবে, কারণ আপেল যে তৈরি করেছে আর মানুষকে যে তৈরি করেছে, দুজনের ম্যানুফ্যাকচারিং ইউনিট এক। কিন্তু পিজা যে তৈরি করেছে আর মানুষ যে তৈরি করেছে, তাদের দুজনের ম্যানুফ্যাকচারিং ইউনিট কিন্তু এক নয়। দ্যাট ইজ, আমরা এটাকে বলি ডিএনএ সিস্টেম। মানে ফুডের ভেতরে এমন কিছু সিস্টেম আছে যেটা শরীর চিনতে পারে। যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলি তোমাকে, আমি যদি একটা বাটিতে একটু তেঁতুল নিই, তেঁতুলে আমি একটু নুন দিলাম, একটু তেল দিলাম, একটু বেশ কাঁচা লঙ্কা দিয়ে, ধনেপাতা দিয়ে বেশ করে মাখছি, কি ওটা রোদ্দুরে রাখবো, তারপরে সন্ধ্যেবেলা বা বিকেলবেলা বেশ চেটে চেটে খাবো। এই যে আমি তেঁতুলের কথা বলছি, মুখে কিন্তু লালা আসছে একদম। তার মানে তেঁতুল আমি খাইনি, তেঁতুল দেখিও নি, কানে শুধু তেঁতুল শুনেছে। বডি ইজ রেডি তাকে ডাইজেস্ট করার জন্য, কারণ তেঁতুল শরীর চেনে, কেন? প্রকৃতি তাকে নিয়ে এসেছে। তাহলে আমাদের বডি এভাবেই মেকানিজম করে। তাহলে আমি যদি আপেল খাই একটা জায়গায় দুটোর জায়গায় 6টা, আমার শরীরে কোনো প্রবলেম হবে না। কিন্তু যদি পিজা খাই একটা জায়গায় দুটোর জায়গায় 6টা, তাহলে কিন্তু শরীরে ভয়ঙ্কর প্রবলেম হয়ে যাবে, ভয়ঙ্কর ক্যালোরি হাই হয়ে যাবে, ভয়ঙ্কর আমার অ্যাসিডিটি হয়ে যাবে, হাইপার অ্যাসিডিটি হয়ে যাবে, গ্যাস হয়ে যাবে। তার কারণ বডি তাকে চেনে না। সেই জন্য তাকে কিভাবে ও ট্রিট করবে, তাকে কিভাবে ডাইজেস্ট করবে, বডির কাছে সেই মেকানিজম নেই। তার মানে যত দিন যাচ্ছে আমরা প্রকৃতি থেকে দূরে 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 যাচ্ছি, আমাদের প্রবলেমটা কিন্তু বাড়ছে। আগে মানুষ ছিল প্রকৃতির ভেতরেই, আর এখন মানুষ হয়েছে প্রকৃতির বাইরে, প্রকৃতির অনেক বাইরে। জঙ্গলে জঙ্গলে থাকে, মানুষ থাকে মানুষের জঙ্গলে। তার ফলে কি হয়েছে, মানুষ প্রকৃতি থেকে অনেক দূরে চলে গেছে। এই যে দূরে চলে যাওয়াটা, তার ফলে কি ফুডের ডিস্ট্রয় হয়ে গেছে। আমরা আগে যে ধরনের খাবার খেতাম, এখনকার আমাদের মেন খাবার কি? মাছ, মাংস, ডিম, দুধ। তার কারণ তখন আমরা গরিব ছিলাম, আমরা কোথাও না কোথাও কাগজে পড়েছি আমার ছেলে যেন থাকে দুধে ভাতে। যখনই আমাদের একটু পয়সা হয়েছে, আমরা সঙ্গে সঙ্গে যেখান থেকে পারি দুধ নিয়ে এসেছি, একদম বাড়িতে ভরপুর দুধ। কিন্তু ওই যে সায়েন্সটা ছিল আমার ছেলে যেন থাকে দুধে ভাতে, সেখানে বলা হয়েছিল তুমি থাকবে তোমার মায়ের দুধে। মা যতদিন বেঁচে আছে, মায়ের যতদিন দুধ আছে, ততদিনই তুমি দুধ খাবে। তারপরে কিন্তু তোমার দুধ খাওয়া যাবে না। তারপরে যদি তুমি দুধ খাও সেটা অপরাধ, শারীরিকভাবে অপরাধ। সেই জন্য আজকে যারা গরুর দুধ, মোষের দুধ, বাঘের দুধ, উটের দুধ খাচ্ছে, তারা সবাই তাদের শরীর খারাপ করছে। তার কারণ একটা গরু তাদের গরুর জন্য দুধ তৈরি করেছে, আজকে মানুষ তাকে নিয়ে এসে খাচ্ছে। আজকে মাংস আমাদের শরীরের জন্য খাবারই না। তার কারণ কি, আমাদের যদি ডাইজেস্টিভ ট্র্যাককে দেখা যায়, সেই ডাইজেস্টিভ ট্র্যাক অনলি 30 ফিটস। আর যারা বাঘ, যারা মাংস খায়, তাদের ডাইজেস্টিভ ট্র্যাক অনলি 8 ফিট। তাহলে আমাদের 30 ফিট, ওদের 8 ফিট। ওরা গিলে খায়, আমরা চিবিয়ে চিবিয়ে খাই।
ওরা চেটে চেটে জল খায়, আমরা চুমুক দিয়ে জল খাই। ওরা একদিন খেয়ে 3 দিন আর খায় না, কিন্তু আমাদের রোজ দুবার 3বার করে খেতে হয়। তাহলে এই যে খাদ্যাভ্যাস, এই যে আমাদের বডির স্ট্রাকচার, বডির গঠন, তাহলে সেইখানে যদি আমি এই ধরনের খাবার না খেয়ে ম্যানমেড খাবার, অতিরিক্ত সল্ট, অতিরিক্ত সুগার, অতিরিক্ত ফ্যাট, অতিরিক্ত কার্বোহাইড্রেট টাইপের খাবার যেটা খাচ্ছি প্রসেস করে, প্যাকেজ করে, সেই খাবারটা আমি খাচ্ছি বটে, কিন্তু পেটে যাচ্ছে, কিন্তু শরীরে লাগছে না। তার ফলে কি, সেটা ডিসিপ্লিন ওয়েতে শরীরে বন্টন হচ্ছে না। পেট বেড়ে যাচ্ছে, মোটা হয়ে যাচ্ছে, আবার কেউ রোগা হয়ে যাচ্ছে। সেম খাবার খেয়ে কেউ মোটা হচ্ছে, সেম খাবার খেয়ে রোগা হচ্ছে, কারণ বডি তাকে আইডেন্টিফাই করতে পারছে না। এই যে গোলযোগ, এই গোলযোগটাই কিন্তু আমাদের আজকের দিনের প্রথম সোপান মেডিকেল প্রবলেমের জন্য। আমরা একদমই মানে ইট মেক্স সেন্স, আপনি যে কথাটা বললেন সেটা ইট মেক্স সেন্স, যে হ্যাঁ সত্যি তো আমরা এমন এমন খাবার খাই যেটা প্রকৃতির থেকে অনেক দূরের, এবং আমরা যেহেতু প্রকৃতিরই পার্ট এবং প্রকৃতি থেকে দূরে তো আমরা হচ্ছি। কিন্তু এই যে একটা এতদিনের খাদ্যাভ্যাস তৈরি হচ্ছে আমাদের, যেমন মানে মানুষ মাংস খাওয়ার একটা টেন্ডেন্সি আছে, ডিম, দুধ যেটা বললেন সেটা তো আমি একেবারেই একমত। কারণ বেসিক্যালি তো এই আমরা আরেকটা করি, পডকাস্ট করি বৈঠক বলে, তো সেখানে একটি বই, ইন্ডিয়ান হিস্ট্রির, ফুড হিস্ট্রির একটা ইতিহাস পড়ছিলাম, মানে ইতিহাস বই নিয়ে কথা বলছিলাম। সেখানেও প্রেমাশিশু সেম কথাটাই বলছিল যে মানুষ অ্যাকচুয়ালি আদতে ল্যাকটোজ ইনটলারেন্টই হওয়ার কথা। যতদিন তার মায়ের দুধ আছে ততদিন তার দুধ খাওয়ার কথা। আপনি যেরকম বললেন অপরাধ, এই যে আপনি বলছেন যে আমরা প্রকৃতির থেকে দূরে চলে গেছি, প্রকৃতির যে স্বাভাবিক নিয়মের খাবার সেখান থেকে আমরা অনেকটা দূরে চলে গেছি। অথচ আজকাল একটা নতুন ট্রেন্ডও তৈরি হচ্ছে হেলদি খাবার দাবারের। তো মানে এইটা খেলে হেলদি, ওটা খেলে হেলদি, এরকম কিছু মিসকনসেপশনও নিশ্চয়ই আছে। একদম। এবার মানুষ শুরুটা কোথা থেকে করবে, মানে এই যে আবার প্রকৃতির সঙ্গে জুড়তে হবে আমাদের, এটা আমরা শুরুটা কোথা থেকে করব? তো বেসিক্যালি আমি যেভাবে শুরু করেছি সেটাই বলা ভালো। 15 বছর আগে হঠাৎ করে আমার ডায়াবেটিক ধরা পড়ে, এবং আমিও মাছ, মাংস, দুধ, মিষ্টি যেভাবে সবাই খায় আমিও সেটাই খেতাম। তো ডায়াবেটিক ধরার পরে আমি বিভিন্ন হসপিটাল, বিভিন্ন রকম ডায়াগনস্টিক সেন্টার যা হয় সাধারণ মানুষের, এবার আমার কিউরিসিটি বেশি ছিল। আমার মনে হচ্ছিল আমার শরীর কী করে খারাপ হবে, হওয়া তো উচিত নয়, এত সুন্দর জীবনযাপন আমি মেনটেন করে চলি, কিন্তু আলটিমেট প্রবলেম তো প্রবলেম। তো সেই জায়গা থেকে কিন্তু আমার পড়াশুনো, রিসার্চ ওয়ার্ক, আমার লেখালেখি, দেশ বিদেশে যাওয়া, এটা নিয়ে, তো ওটা বলতে গেলে অনেক সময় লাগবে। কিন্তু আমি শুরু করলাম কিভাবে, আমি যখন জানতে পারলাম যে আমার শরীরে যেটা দরকার, যেই খাওয়াটা দরকার, যে ফুডটা দরকার, আমি সেই ফুডটা নিচ্ছি না। তার জায়গায় আমি এমন একটা ফুড নিচ্ছি যেটা আমার শরীর ডাইজেস্ট করতে পারছে না। তাহলে এটা জানার পরে আমি জানার চেষ্টা করলাম তাহলে আমি কোন ফুডটা নেব। তো সেখান থেকে জানতে পারলাম যে প্রকৃতির খাবার তোমাকে নিতে হবে ডাইরেক্ট, কারণ আমার শরীর কোনো না কোনো কারণে বিগড়ে গেছে। বিগড়ে যাওয়ার অনেক রকম সায়েন্টিফিক ব্যাখ্যা আছে, সেটা নিয়ে আমরা পরে হয়তো আলোচনা করব। তো আমার শরীর বিগড়ে গেছে, সে এখন কাজ করতে পারছে না প্রপার, যেটাকে মেডিকেল ভাষায় হয়তো বলছে মেটাবলিক সিনড্রোম, সেই রোগে আমি আক্রান্ত। তাহলে এখান থেকে আমাকে বেরোতে গেলে কী করতে হবে, আমাকে প্রকৃতির খাবার খেতে হবে। এবার আমার চারদিকে কিন্তু সবাই মাছ, মাংস, ডিম, দুধ, ঘি সবাই খাচ্ছে সবসময়, চাউমিন, এগরোল, প্যাটিস, বার্গার, সব জায়গায় ওই একই খাবার। সুতরাং তার ভিড়ের মধ্যে নিজেকে শুরু করা একটা কঠিন ছিল, কিন্তু তার জন্য দরকার ছিল একটা প্রকৃত কাউন্সিলিং। কোথা থেকে শুরু করব, কতটা করব, কতক্ষণ করব। আজকের দিনে দাঁড়িয়ে কী হয়, কিছু লোকের প্রবলেম হলে হঠাৎ করে হয়তো একটু ঢেঁড়স পাতা খেয়ে নিল, একটু কালো মেঘ খেয়ে নিল, একটু লঙ্কা ভিজিয়ে খেয়ে নিল, কেউ বলছে একটু মেথি খেয়ে নাও, পুদিনা পাতা খেয়ে নাও, ওই 3 দিন 4 দিন করার পরে আবার যেই কে সেই। কিন্তু আমি চাইছিলাম যে এই জিনিসটা কমপ্লিটলি সলিউশন পাক, এবং এটা একটা বড় রেভলিউশন বলতে পারি। তার কারণ একটা মানুষের এতদিনের অভ্যেস, মাছ, মাংস, ভাত, ডিম, দুধ, এই সমস্ত খাবার, সেগুলোকে বন্ধ করব কীভাবে। তার আগে তার মানে সেই জায়গায় আমি চেষ্টা করা শুরু করলাম যে অল্টারনেটিভ খাওয়া কীভাবে শুরু করা যায়। যেমন ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, তাহলে ব্রেকফাস্টটা আমি খেয়ে দেখি শুধু কাঁচা বা শুধু তার মানে সেখানে ফ্রুটস খেতে পারি, সেখানে আমি ফল খাচ্ছি, ছোলা খাচ্ছি, বাদাম খাচ্ছি, নারকেল খাচ্ছি, তাহলে পেট ভরে আমি খেয়ে দেখলাম বাহ, কোনো অসুবিধা তো নেই। তাহলে একটা ব্রেকফাস্ট আমি রান্না করা খাবার থেকে মুক্তি দিলাম নিজেকে, দেখলাম আমার শরীর অনেকটা ভালো। এর কিছুদিন পরে আমি চেষ্টা করলাম যে দুপুরবেলা যদি খাবারটাকে ওই একই রকম প্যাটার্নে করা যায় কেমন হয়। আবার এক্সপেরিমেন্ট, দুপুরবেলা খাবারটাকে শুরু করলাম ওইভাবে, ওই ফল, সবজি, ওই সব খাবার খেয়ে, না কোনো রান্না করা খাবার, না ভাত ডাল। দেখলাম আমার সুগার খুব সুন্দর আছে, নর্মাল, উইদাউট মেডিসিন। মনে একটা খুশি এলো, তার কারণ এভাবেও যে ফিরে আসা যেতে পারে। এত বড় বড় ডক্টর, এত বড় বড় সব রিসার্চ টিম, মেডিসিন কী বলে কোম্পানি, তারা কিভাবে সব বলছে বিভিন্ন টিভিতে বা রেডিওতে বা নিউজ পেপারে মেডিকেল সম্বন্ধে বড় বড় সব বক্তব্য যে এই রোগটা সারবে না, ওই রোগটা ঠিক হবে না। আমি তো দেখলাম আরে যেখানে 350 সুগার মেডিসিন খেয়েও আমি কন্ট্রোল করতে পারছি না, সেখানে মাত্র ব্রেকফাস্ট অ্যান্ড লাঞ্চ
এই দুটোকে আমি মানুষের থেকে বের করে দিয়েছি, মানে মানুষের রান্না করা খাবার আমি খাচ্ছি না, শুধু আমি ফ্রুটস খাচ্ছি, ভেজিটেবল খাচ্ছি। তাতে আমি সুগার চেক করে দেখলাম আমার সুগার নর্মাল। তো এইটা আমাকে খুব মজা দিল, আনন্দ দিল যে এটা হতে পারে, তাহলে আমি এটা কন্টিনিউ করে দেখি। তো এরকম কন্টিনিউ করতে গিয়ে আমি যখন শুরু করলাম 1 দিন 2 দিন 3 দিন 4 দিন, আস্তে আস্তে এটাই আমার অভ্যেস হয়ে গেল। প্রথমে আমি মাছ মাংস দুধ ঘি ছানা মাখন এইগুলোকে একটু অ্যাভয়েড করা শুরু করলাম, কম খাওয়া শুরু করলাম, অ্যাভয়েড করা শুরু করলাম। তারপর খেলামই না, 1 দিন খেলাম না, 1 সপ্তাহ খেলাম না, 1 মাস খেলাম না, 2 মাস খেলাম না, 1 বছর খেলাম না, তারপর দেখছি খেতেই আর ইচ্ছে করছে না। তার মানে জার্নিটা একদিনেই পুরোটা পাল্টে দিতে পারিনি, একটু একটু করে চালু করতে হয়েছিল। তাতে দেখলাম যে ভয়ঙ্কর অ্যাসিডিটি হতো, বারবার রাত্রেবেলা টয়লেটে যেতে হতো, বুকের ভেতরে একটা অদ্ভুত রকম যন্ত্রণা হতো, বিকেলবেলা হলে মাথার এখানে একটা যন্ত্রণা হতো, চোখ কীরকম একটা টনটন করতো, চোখে দেখতে পেতাম না। এই সমস্ত জিনিস কিন্তু ধীরে 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 রিলিজ হয়ে গেল। তার মানে এটা সম্ভব হয়েছে শুধুমাত্র ওই খাবার দাবারের মাধ্যমে, এবং সেটা কিন্তু এনজয় করতে হয়েছে। যদি আমি কোনো জিনিসে মজা না পাই তাহলে কিন্তু সেই কাজটা করতে খুব কষ্ট হবে, সাজা হয়ে যাবে। আজকে যদি একটা মানুষকে বলা তুমি মাছ মাংস খাবে না, কাল থেকে তুমি এটা খাবে, তাহলে ওর জন্য সাজা। কিন্তু ও যদি এই ফেনোমেনাটা বোঝে, এনজয় করতে পারে যে আমি গোলাম থাকবো না, আমি ডায়াবেটিকের গোলাম হব না, আমি ব্লাড প্রেশারের গোলাম হব না, আমি মাছ মাংসের গোলাম হব না, আমি সেখান থেকে বেরিয়ে আসবো, তাহলে তার জন্য একটা চেষ্টা করে তো দেখি, 1 সপ্তাহ 15 দিন 20 দিন, এই চেষ্টাটাই যখন করবেন তখন কিন্তু ম্যাজিক হবে। আমি এটাকে বলি ম্যাজিক। কারণ 3 দিনের মধ্যে ডায়াবেটিক নর্মাল হয়ে যায়, 3 দিনের মধ্যে ব্লাড প্রেশার নর্মাল হয়ে যায়, 90% হার্ট ব্লকেজ 7 ডেজ নর্মাল, যেটা ভাবা যায় না মেডিকেল সায়েন্স। এটা হচ্ছে, কারণ 7 দিন আগে আমার কাছে বম্বে থেকে একটা পেশেন্ট এসেছে, ওর 90% হার্ট ব্লকেজ, 90%। ওখানে ডাক্তার লিখে দিয়েছে এবং ছবি এঁকে সব দেখিয়ে দিয়েছে এখানে 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 ব্লকেজ, এবং বাড়ির লোককে বলছে কালকেই অপারেশন করতে হবে, নাহলে কিন্তু উনি বাঁচবেন না, মারা যাবে। কিন্তু ভদ্রলোকের মেন্টালিটি, উনি অপারেশন করবেন না, উনি চাইছেন অল্টারনেটিভ যদি কিছু হয়। তো উনি কোথাও না কোথা থেকে আমার এই ভিডিও দেখার পরে আলোচনা করেছে আমার সঙ্গে, আলোচনা করার পর উনি বম্বে থেকে আমার কাছে এসেছেন। আমি বললাম দেখুন আপনি এতদিন তো অপারেশন করেননি, 7 দিন ওয়েট করে যান। 7 দিন বলে কী করে বুঝবো? আমি বললাম আপনি সিঁড়ি চড়ে দেখবেন, আপনি হেঁটে দেখবেন, এখন যেরকম কষ্ট হচ্ছে, ঘাম বেরিয়ে যাচ্ছে, প্রেশার বেড়ে যাচ্ছে, তখন আপনি দেখবেন কেমন থাকেন। তো উনি 3 দিন পর থেকে আমাকে রিপোর্ট দেওয়া শুরু করলেন যে সমীরবাবু 3 দিন পরে কিন্তু আমার প্রেশারটা অনেক নর্মাল, আমি কি ওষুধটা কন্টিনিউ করবো? আমি বললাম ওষুধটা বন্ধ করে দিন। এরপরে 4 দিন 5 দিন পরে উনি আমাকে যা ফোন করে মনে হচ্ছে ওনার বাবার জায়গায় আমাকে বসিয়ে দিলেন, যে আপনার মতো মানুষ হয় না, এই ওই সেই, এত বড় বড় সমস্ত লোকেরা তারা আমাকে এভাবে ভয় দেখাচ্ছে, এটা তো এরকম ছোট্ট ব্যাপার। আমি বললাম শরীরের কাছে সত্যি সত্যি ছোট্ট ব্যাপার, কারণ আমাদের ভেতরে যে মেকানিজম আছে সেই মেকানিজমকে যদি সঠিক আহার দিয়ে দেওয়া যায় বা সঠিক প্রসেসে তাকে যদি হেল্প করা যায়, তাহলে ব্লাড সুগার থেকে শুরু করে ব্লাড প্রেশার বা এই ধরনের যে হার্টের রিলেটেড প্রবলেম সেটা গায়েব হয়ে যেতে পারে। এটা তো আপনার লাইফে এবার একটা মানুষ, ধরুন আমার আজকে প্রবলেমস আছে, মানে অ্যাসিডিটি হোক, গ্যাস হোক বা যাই হোক, কিছু কিছু সমস্যা সবারই থাকে, আমারও আছে। এবার এই সমস্যা থেকে আমি মুক্তি চাই, তা আমার শুরুটা কিভাবে করব আমি, এবং সেটা কি দিয়ে শুরু করব, মানে যদি সেই অর্থে একদম প্রপারলি বলতে হয়, আমি কি করে ব্যাপারটাকে নর্মালাইজ করব? আমাদের বডিতে যদি কোনো সমস্যা হয়, সমস্যা মানে তোমার দুটো কারণ, এক তুমি ভুল খাবার খেয়েছো, আর সেই ভুল খাবারটা শরীর প্রসেস করতে পারেনি। একদম আমাদের বডির মেকানিজম বলছে যে খাবারটা হজম হয়ে যাবে তাকে তুমি ছেড়ে দাও, সে কিন্তু বেরিয়ে যাবে, আর যে খাবারটা হজম হয়নি তাকে বডি ছাড়বে না, তাকে আটকে রেখে দেবে, তার থেকে আরও বেশি করে চেষ্টা করবে কী করে তার থেকে নিগড়ে তার জুস রস বা নিউট্রিশনটাকে বের করা যায়। এর ফলে কি হয়, আমাদের কোলনের ভেতরে এই খাবারটা পড়ে থাকে যেটা হজম হলো না, সেটা মাথার যন্ত্রণার ক্ষেত্রেও হবে, মাইগ্রেনের ক্ষেত্রেও হবে, স্পন্ডেলাইটিসের ক্ষেত্রেও হবে, থাইরয়েডের ক্ষেত্রেও হবে, আবার ডায়াবেটিকের ক্ষেত্রেও হবে, ক্যান্সার আলসারের ক্ষেত্রেও হবে। তার মানে তোমার আলসার মানে তোমার ডায়াবেটিক মানে তুমি যে খাবারটা খেয়েছো সেটা কোনো কারণে হজম হয়নি, সেটা একদিন নয়, সেটা অনেক দিন ধরে হয়তো ঘটনাটা ঘটেছে, সেটা তোমার কোলনে গিয়ে আটকে আছে, সেটা বেরোতে পারছে না, যার ফলে তোমার কোলন স্টাক। এবার তুমি দুপুরবেলা সকালবেলা রাতেরবেলা খাবার দিয়ে যাচ্ছ, তার ফলে কী হচ্ছে, ভয়ঙ্কর আমাদের শরীরে একটা বায়ু বা একটা ভাতা বেড়ে চলেছে। এই যে ঊর্ধ্বগামী বায়ু বা এই যে বেড়ে যাওয়া বায়ু, সে যেখানে যেখানে প্রেশার দেবে সেখানে সেখানে মেডিকেল প্রবলেম। যদি বুকে দেয় বুকে মেডিকেল প্রবলেম, গলায় দেয় থাইরয়েড, চোখে দেয় চোখের প্রবলেম, কানে দেয় কানের প্রবলেম, হাঁটুতে দিলে আর্থারাইটিস। আমি জানি মেডিকেল ভাষায় হয়তো এটাকে লোকে মেনে নেবে না, তারা অনেক রকম ব্যাখ্যা করবে যে ডায়াবেটিস মানে ইনসুলিন রিলেটেড প্রবলেম, হাঁটুতে প্রবলেম মানে আর্থারাইটিস রিলেটেড প্রবলেম। বাট যদি আয়ুর্বেদা সায়েন্সে আমরা যাই তাহলে কিন্তু অ্যাকচুয়াল প্রবলেমটা তার এই যে ফুডটা হজম হয়নি আর সেটা বেরোতে পারেনি। আমি যদি কোনোভাবে ওই জমে থাকা খাবারটাকে বডির বাইরে বের করে দিতে পারি তাহলে বডি রিল্যাক্স হয়ে যাবে, 1। 2 হচ্ছে এরপরে আমি যদি ওপর থেকে যদি সঠিক খাবার দিতে থাকি তাহলে 1 বডি রিল্যাক্স হয়ে গেল, 2 ওপর থেকে সঠিক খাবার দিচ্ছি,
তাহলেই কিন্তু আমার মেডিকেল প্রবলেম ধীরে ধীরে ছোট হয়ে যাবে। বেশ, এই যে সঠিক খাবার, এই সঠিক খাবারটা কি কি? সঠিক খাবারটা হচ্ছে আমি যখনই কোনো খাবার হাতে নিলাম, মুখের সামনে ধরলাম, এটা কে দিয়েছে, এটা আমি কিভাবে পেয়েছি। যদি দেখি এটা আপেল, তার মানে এটা প্রকৃতি দিয়েছে। যদি দেখি এটা পিজা, কে দিয়েছে, এটা মা দিয়েছে, বা আমি কোথাও থেকে অর্ডার করে ফুড ডেলিভারি থেকে নিয়েছি। তার মানে আমি যখন কোনো খাবারকে হাতে ধরেছি, এই খাবারটা কি নেচার দিয়েছে? নেচার দিয়েছে মানে এটা আমার জন্য খাবার। এইটুকুই শুধু মানতে হবে। নেচার দেয়নি, এটা আমার খাবার নয়। এবার ধরুন আমরা তো কাঁচা সব জিনিস খেতে পারি না, যেমন কাঁচা সবজি তো খেতে পারবো না, তখন কি করব? কাঁচা সবজি আমরা শশা খেতে পারি, গাজর খেতে পারি, বিট খেতে পারি, টমেটো খেতে পারি, মূলো খেতে পারি, ধনেপাতা খেতে পারি, কাঁচা পেঁপে খেতে পারি, কাঁচা লাউয়ের রস খেতে পারি। তাহলে এইগুলোই খেয়ে আপাতত কাজটা চালাই। নাই বা ভাবলাম কুমড়ো খাওয়ার কথা, নাই বা ভাবলাম বেগুন খাওয়ার কথা, ঝিঙ্গে পটল নাই বা বাদ দিলাম, তাহলে এগুলো খেয়ে শুরু করা যেতে পারে। এবার এগুলোর পরে ওগুলোকে জব্দ করা যাবে, তারও ব্যবস্থা আছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি শুরু করব কিভাবে? ফ্রুটস দিয়ে। আমি শুরু করতে পারি ছোলা দিয়ে, মটর দিয়ে, বাদাম দিয়ে, নারকল দিয়ে। এগুলো সবই প্রকৃতি দিয়েছে আমাকে। এখন আমের সময়, আমি আম খেয়ে ফেললাম, একটা গোটা কাঁঠাল খেয়ে ফেললাম, হয়তো সব পুরো পরিবার মিলে, কোনো অসুবিধা হবে না। এবং সকালবেলায় খালি পেটে, বেসিক্যালি যেটা আমাদের অভ্যেস, যে ভরা পেটে ফল, খালি পেটে জল। এরপরে দুটো লাইন ছিল, দলে দলে হসপিটালে চল, তারপরে শ্মশান ঘাটে চল। এই দুটো লাইন কেউ কায়দা করে মুছে দিয়েছে। কেন? তার কারণ ভরা পেটে যখনই আমরা ফল খাবো, ভরা পেট মানে কি, তখন আমাদের শরীরে অলরেডি প্রচুর রুটি, মাংস, লুচি সব চলে গেছে। এরপরে ফল খাওয়া তো কোনো জরুরি নেই, কিন্তু যদি ফল খাই, ফল ইজ আ ফ্রুক্টোজ, আর ভেতরে যে রুটি, মাছ, মাংস যেগুলো পড়ে আছে, তার সঙ্গে ফলটা মিশলে তৈরি করবে কি একটা ফার্মেন্টেশন প্রসেস, এবং তার বাই প্রোডাক্ট হিসেবে তৈরি হবে কার্বন ডাইঅক্সাইড, যেটা ভয়ঙ্কর গ্যাস। সেই গ্যাস যেখানে গিয়ে প্রেশার ক্রিয়েট করবে, সেখানেই হচ্ছে সিমটমস, দ্যাট ইজ মেডিকেল প্রবলেম। যদি গলায় গিয়ে প্রেশার ক্রিয়েট করে, দ্যাট ইজ থাইরয়েড। বুকে গিয়ে প্রেশার ক্রিয়েট করে, দ্যাট ইজ, আমি বলতে পারবো, আমার হার্টের প্রবলেম। যদি আমার মাথায় গিয়ে প্রেশার ক্রিয়েট করে, আমি বলবো মাইগ্রেন। পেছনে গিয়ে যদি প্রেশার ক্রিয়েট করে, আমি বলবো আমার স্পন্ডেলাইটিস হয়ে গেছে। হাঁটুতে যদি প্রেশার ক্রিয়েট করে, আমি বলবো আর্থারাইটিস হয়ে গেছে। কিন্তু মেডিকেল ভাষায় আমি জানি এটাকে হয়তো অন্যভাবে ব্যাখ্যা করবে, যে ডায়াবেটিক মানে হচ্ছে ইনসুলিন রিলেটেড প্রবলেম, আর্থারাইটিস মানে সামথিং আপনার বোন ডেন্সিটির প্রবলেম। কিন্তু বেসিক্যালি যদি আয়ুর্বেদা সায়েন্সে আমরা দেখি, তার বেসিক কারণটা হচ্ছে আমাদের শরীর বদহজম হয়ে যাওয়া, খাওয়া হজম না হয়ে যাওয়া। তাহলে আমাদের শরীর খাওয়া হজম কখন হবে? যখন আমরা সঠিক খাবার খাবো। তাহলে সঠিক খাবার কোনটা? যেটা প্রকৃতির খাবার। প্রকৃতির খাবার যখন আমরা খাবো, তখন কিন্তু শরীর তাকে প্রপার ডাইজেস্ট করে নেবে। এবার হয়তো তুমি বলবে পটল কুমড়ো এটা তো প্রকৃতিরই, তাহলে সেটাই তো আমরা খাচ্ছি, কিন্তু তুমি কীভাবে খাচ্ছ? পটল কুমড়োকে বেশ করে বাড়িতে নিয়ে এসে তার যে পুষ্টি, তার তুষ্টি শেষ করে দিয়ে তারপরে আমরা খাই। পটল কুমড়োকে বেশ করে ধোয়া হলো, তারপর তার খোসা ফোসা ছাল ছাড়িয়ে যেটা আসল জিনিস, সেটাকে আমরা ফেলে গরুকে দিয়ে দিলাম। এরপরে আমরা কড়াতে তেল দিলাম, বেশ করে তেলটা বেশ ধোঁয়া হয়ে উঠছে, তারপরে আমরা পটল দিয়ে বেশ করে কষে, ওতে নুন, চিনি সব কিছু মিশিয়ে বেশ ডোবাখানার মতো করে তারপরে আমরা তরকারিটা তৈরি করলাম। এই যে তরকারিটা তৈরি হলো যে প্রসেসে, তেল যখনই ধোঁয়া হচ্ছে, এটা একটা রাসায়নিক বিক্রিয়া, হাইড্রোজেনেটেড অয়েল হয়ে যাচ্ছে। তার মানে তেলের থেকে যে হাইড্রোজেন, ওটা উড়ে বেরিয়ে যাচ্ছে। আমরা যখন রান্নাঘরের দেওয়ালে হাত দিই না, একটা চটচটে জিনিস, পিচের মতো বা আলকাতারার মতো জিনিস, তার মানে ওটা আলকাতারা, কোলতার, কার্বন। তার মানে আমি প্রথমে বাজার থেকে দেখে 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 কুদরি, ঢ্যাঁড়স সব কিনে আনলাম। এরপরে আমি বাড়িতে বেশ করে তাকে কী করলাম, আলকাতারা বানালাম। আলকাতারার উপরে চিনি দিলাম, নুন দিলাম, মশলা দিলাম, তারপর সেটা নিয়ে বাড়ির সবাইকে দিচ্ছি, নেই পটলের তরকারি খাও, কুদরির তরকারি খাও, বা ঢ্যাঁড়সের তরকারি খাও। তার মানে এই প্রসেসের গুণে আমার ওই খাবারটার যে ভিটামিন, মিনারেলস, প্রোটিন, কার্বোহাইড্রেট বা ফাইবার যা ছিল, সেগুলো সব ডিস্ট্রয়। তাহলে তুমি খেলে কি? তুমি বলছো আমি পেট ভরে পটলের দোরমা খেয়েছি, তুমি বলছো পেট ভরে আমি কুমড়োর ছক্কা খেয়েছি, তুমি বলবে পেট ভরে আমি অমুক খেয়েছি, কিন্তু তুমি পেট ভরে যেটা খেলে সেটা হচ্ছে কার্বনের ডালা। তাহলে একটা কার্বনের ডালা তুমি কতদিন খেয়ে বেঁচে থাকবে? কেননা তোমার হার্ট অ্যাটাক হবে, কেন তোমার ডায়াবেটিক হবে না, কেন তোমার ব্লাড প্রেশার হবে না, তুমি নিজেকে বলো। তার কারণ তুমি খেলে কি? সেই জায়গায় যদি একটা আমের আঁটিকে তুমি পুড়িয়ে মাটিতে পুঁতে দাও, একটা ছোট্ট ছেলেও হাসতে হাসতে বলবে ওতে গাছ হবে না বাবা, কারণ আঁটিটা তো পুড়ে গেছে। তাহলে আমি যখন পটলকে পোড়াচ্ছি, তাহলে ওটা আমার শরীরকে কী করে প্রোটিন দেবে, ভিটামিন দেবে, মিনারেলস দেবে? আমার শরীর একটা লাইভ শরীর, জীবিত শরীর। আর আমি খাবার খাচ্ছি, আমি খাবার খাচ্ছি কি যেখানে লাইভ নেই, মৃত। তাহলে আমাকে খাবার খেতে হবে লাইভ ফুড, ভেজিটেবলস, লাইভ যারা আছে, আপেল, কলা, তরমুজ, কাঁঠাল, আম, অল আর লাইফ। পচে গেলে কিন্তু খেতে পারেন, তার মানে ওর লাইফ শেষ, কারণ পচে গেছে, ওর ভেতরে কিন্তু আর বেঁচে থাকার মতো জীব শক্তি নেই। তার মানে ও আমাকে কিন্তু কোনো নিউট্রিশন দেবে না। তার মানে যদি আমি এই ধরনের খাবারকে সিলেক্ট করতে পারি, তাহলে কিন্তু আমার বডি প্রপার ডাইজেস্ট করবে, আর প্রপার ডাইজেস্ট করলে বডি তাকে বের করে দেবে, তাহলে আমার মেডিকেল প্রবলেম সলভ। তাহলে মানুষের যখন মেডিকেল প্রবলেম হয়ে যায়, তার মানে মানুষ ভুল খাচ্ছে, আর ভুল খাওয়ার জন্য সেটা বদহজম হয়ে খাবার ভেতরে আটকে আছে। তাহলে তাকে যদি ঠিক করে দেওয়া যায়, তাহলে তার কোলনকে ক্লিন করতে হবে। আমার যদি
শরীর বলো শুধু হার্ট আর কিডনি লাংস নিয়ে নয়, প্রতিটা জিনিস ছোটো 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 জিনিস নিয়ে, এবং তাদের সঙ্গে একটা সম্পর্ক তৈরি করে রেখেছে ব্লাড সার্কুলেশন সিস্টেম, নিউট্রিশন সিস্টেম, নার্ভাস সিস্টেম, এগুলো সমস্তই সুস্থ থাকে আমার দেওয়া খাবার দাবারের মাধ্যমে, প্রকৃতির খাবার দাবারের মাধ্যমে। এবারে হয়টা কি, একটা মানুষ ভুলভাল খেতে খেতে 30 বছর কাটিয়ে দিয়েছে, এরপরে আর শরীরটা পারছে না। তুমি একটা বড় দামি যদি মোটর সাইকেল কেনো, প্রথমে পাহাড়ে চড়ে যাচ্ছে, ঢালু জায়গায় উঠে যাচ্ছে, এবড়ো খেবড়ো রাস্তায় চলে যাচ্ছে, কিন্তু যখন তার একটু বয়স হয়ে যাবে তখন সে একটা সাউন্ড করছে, উঠতে পারছে না, তার মানে কি সে আর পাচ্ছে না। প্রথম কিন্তু উঠে গেছে একদম। তার মানে আজকের দিনে দাঁড়িয়ে একটা 20 বছরের ছেলে, 25 বছরের ছেলে, সে সব কিছু গিলে সাব ব্যাংক যা পেয়েছে খেয়ে টেয়ে নিয়ে একদম জিম করছে, ওষুধের মতো চেহারা তৈরি করছে। এরপরে যেই 25 বছর বা 26 বছর হলো, সঙ্গে সঙ্গে ডাউনফল হওয়া শুরু হয়ে গেল, কারণ অর্গানগুলো এতদিন ভুখা, তারা কিছু খেতে পায়নি, তাদের কাছে কোনো নিউট্রিশন নেই। তার মানে বডি এবারে আস্তে আস্তে কী করবে, শেষ হতে শুরু করবে। তার জন্য কারোর মেটাবলিক সিন্ড্রোম, তার জন্য কারোর মেটাবলিক সিন্ড্রোমের জন্য ক্যান্সার, মেটাবলিক সিন্ড্রোমের জন্য আলসার, মেটাবলিক সিন্ড্রোমের জন্য ডায়াবেটিক, মেটাবলিক সিন্ড্রোমের জন্য আদার্স কিছু প্রবলেম। তাহলে এই প্রবলেমটা সলিউশন কোথায়? সলিউশন হচ্ছে মেটাবলিক সিন্ড্রোমকে সারাও। মেটাবলিক সিন্ড্রোম ঠিক হবে কী করে? সঠিক খাবার খেতে হবে, আর সঠিক হজম হতে হবে, আর হজম হয়ে বেরিয়ে যেতে হবে। তাহলে যদি কারুর হজম হয় আর বেরিয়ে যায় আর সঠিক খাবার খেতে পারে, তাহলে তার লাইফ 100 বছরের জীবন। তার মানে যে খাবারটা যাচ্ছে আমার ভেতরে, সেটার থেকে নিউট্রিশনটা বের করে ওই খাবারের যে বর্জ্যটা সেটা বাইরে বের করে দিতে হবে। এটাই শুড বি দ্য সিস্টেম। একদম এটা আমাদের বডির মেকানিজম। হ্যাঁ, এটাই আমাদের বডির মেকানিজম, এইভাবেই বডির কাজ করা উচিত। কিন্তু মানে আপনি যেটা বলছেন সেটা হলো আমাদের ওভারঅল যা ভুল খাবার দিলেই কি হচ্ছে, বডির ওই প্রসেসিংটা নষ্ট হচ্ছে। যেমন একটা যদি আমি এক্সাম্পল দিয়ে বলি, একটা গম গুঁড়ো করার মেশিন, তাতে গম গুঁড়ো হচ্ছে, কিন্তু আমি হয়তো একটু দুষ্টুমি করে একটা ইট ফেলে দিয়েছি। প্রথমত হয়তো ইটটা খড়বড় 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 করে হয়তো গুঁড়ো হয়ে যাবে, কিন্তু তার মানে এই নয় রোজ ও ইট গুঁড়ো করে দেবে। এবার রোজ করতে করতে দেখা যাবে 1 সপ্তাহ পরে, 2 সপ্তাহ পরে ও কিন্তু আর ওই খড়বড় খড়বড় করছে না। তখন বলবে আরে দেখো রে কী হলো প্রবলেম, এ তো চলছে না গো, দাঁড়িয়ে গেল গো। তার মানে কি ও আর ওই জিনিসটাকে ঝেলতে পারেনি, বা ওই জিনিসটাকে আর হজম করতে পারেনি, বা কাজ করতে পারেনি। আমাদের শরীরের মেকানিজমও তাই। এবার তুমি যেখানে শুরু করেছিলে যে এতদিন ধরে আমাদের যে খাওয়া দাওয়ার প্রসেস ছিল, তাহলে তারা কি ভুল খেত? আজকে হঠাৎ করে এই চ্যালেঞ্জ কেন বা এই প্রবলেম কেন? এটা শুধু তোমার কথা নয়, আমার কাছে প্রত্যেকটা লোক এসেই বলে আমার বাবাই খাবারটা খেত, রেণুকা মাসি এই খাবারটা খেত, আমার ভারতী বৌদি এই খাবারটা খেত, আমার বেলায় আপনি কেন প্রবলেম করছেন? প্রত্যেকটা লোকেরই প্রবলেম হচ্ছে। প্রত্যেকটা লোকই লুকিয়ে লুকিয়ে হয় সকালবেলা নয় দুপুরবেলা নয় বিকেলবেলা কোনো না কোনো হসপিটালে নার্সিংহোমে যাচ্ছে। আজকে তোমার টান, তোমার প্রবলেম হয়েছে, তুমি যদি শুধরে যাও, সাবধান হয়ে যাও, তাহলে তোমার প্রবলেম সলভ। এবার প্রবলেমটা কি, আগে যে খাবারটা খেতাম এখনের খাবারের মধ্যে তফাৎ কি? আগে আমরা খেতাম ন্যাচারাল খাবার, এত প্রসেসিং খাবার আমাদের ছিল না। আমি মনে হয় গ্র্যাজুয়েশনের সময় পিজা বার্গার দেখেছি। তাহলে গ্র্যাজুয়েশন মানে কি, আমার তখন 20 বছর বয়স হয়ে গেছে, আমি তখন পিজা বার্গার দেখেছি, তার আগে ন্যাচারাল খাবারই। এবং তখন হাইব্রিড খাবার ছিল না। এখন সমস্ত বেগুন এত বড়, তরমুজ এত বড়, পেঁপে এত বড়, সমস্ত কিছু জিনিস বড় বড় সাইজ। তার মানে কি এগুলো অল আর হাইব্রিড, কেমিক্যালাইজ, এবং ইনজেকশন দিয়ে, রাত্রেবেলা ইনজেকশন দেওয়া হয়, সকালবেলা এত বড় লাউ তৈরি করা হয়, এবং সেগুলো বাজারে চলে আসে, এগুলো আমরা কিনে খাচ্ছি। তার মানে আমরা খাচ্ছি কি? এর সঙ্গে সঙ্গে আমাদের যে চাল সেটাও হয়ে গেছে হাইব্রিড, আমাদের যে গম সেটাও হয়ে গেছে হাইব্রিড। তার মানে বেশি ফলন করার জন্য, কারণ যখন স্বাধীনতা ছিল তখন 33 কোটি ছিল, আর এখন হয়ে গেছে 140 কোটি। তো তখন জমি ছিল কত বড়, চাষ করা যেত, কিন্তু এখন জমি কম, পেট বেশি, খেতে হবে বেশি, তার মানে হাইব্রিড করতে হচ্ছে। এই যে হাইব্রিডের চক্করে ফুডের যে নিউট্রিশন ভ্যালু সেটা ডিস্ট্রয় হয়ে গেছে। তুমি দেখছো বেগুন, কিন্তু বেগুন নয়, তুমি দেখছো কুমড়ো, কিন্তু কুমড়ো নয়। এখন যে বাজারে তরমুজগুলো লাল একদম মিষ্টি চিনির মতো, সব ইনজেকশন দিয়ে রং দিয়ে নিয়ে আসে। এটা ওদেরও দোষ নয়। দুপুরবেলা বৌদিমণি তরমুজ কেটে নিয়ে বাজারে গিয়ে ধমকাচ্ছে, এমন তরমুজ দিয়েছো, লাল নয়, মিষ্টি নয়। এবার দোকানদারটা ভাবছে কাল থেকে আমি লাল করেই আনবো, মিষ্টি দিয়েই আনবো। তার মানে কি, সে ওই কৃত্রিমভাবে জিনিসটা তৈরি করছে। তার মানে দুটো লোকেরই প্রবলেম, আমাদের সোসাইটিতে এই প্র্যাকটিস এবং আমাদের অভ্যেস। তার ফলে কি হয়েছে, একটা হাইব্রিড ফসলের চলন শুরু হয়ে গেছে। কী ফল, কী সবজি, কী শাক পাতা, তার সঙ্গে সঙ্গে ধান গম সব কিছু। তাহলে এই হাইব্রিড খাবার যখন আমার শরীরে আসছে, এগুলো কোনো খাবারই নয়। তাহলে বাবার উদাহরণ দিয়ে, দাদুর উদাহরণ দিয়ে এখনকার খাবারকে আমরা সঠিক বলতে পারি না। এবং তার সঙ্গে সঙ্গে হচ্ছে যথেচ্ছ ননভেজ। আগে হয়তো দেখবেন গ্রামের দেশে বিয়ে বাড়ি হলে মাংস খাওয়া হতো, কিন্তু এখন তো ফ্রিজে রোজ মাংস, রোজ মাছ, রোজ ডিম। এবং তখনকার সময়ে মানুষের ওই ক্যালোরিটাকে বার্ন করার জন্য মাটি কুপোতো, কাপড় কাচতো, চাকা দিয়ে ঘোরাচ্ছে, ঘর ঝাড় দিচ্ছে, কুঠার দিয়ে গাছ কাটছে। আর এখন কী হয়ে গেছে, লিফট শুরু হয়ে গেছে, টোটো, অটো, রিক্সাওয়ালারও পা দিয়ে রিক্সা চালায় না, এখন ধরে বসে আছে ব্যাটারি চালিত গাড়ি। তার ফলে কি, যে কায়িক পরিশ্রম বা দৈহিক পরিশ্রম সেটা জিরো হয়ে গেছে। তার মানে তুমি দৈহিক পরিশ্রম জিরো,
আর খাচ্ছ কি হেভি ক্যালোরি। তার মানে আজকের দিনে দাঁড়িয়ে তোমাকে খেতে হবে গরিবের খাবার, তবে তুমি সুস্থ থাকবে। যদি তুমি বড় লোকের খাবার খাও তাহলে কিন্তু সুস্থ থাকতে পারবে না। কারণ হ্যাঁ, এই যে জেনারেলি একটা জিনিস খুব বলা হয় যে হেলদি ফুড বলে কিছু জিনিস চালু হয়েছে, এইটা প্যাকেটে লেখা আছে হেলদি ফুড, প্যাকেজ ফুডে দিকে হেলদি ফুড, এবং সেটা নিয়ে একটা মানে কি বলবো একটা স্ক্যামই চলছে বলে আমার মনে হয়, আমার একদম পার্সোনালি একদম একদম তাই মনে হয়। গুড কোশ্চেন। হ্যাঁ, একদম এই যে দারুণ। হেলদি ফুড বলে একটা যে তৈরি হচ্ছে, এটা সম্পর্কে তো আপনার কি মতামত? কোনো একজন লিখে দিয়েছেন যে তোমার শরীরে ভিটামিন সি কম। আমরা কি করলাম, ওষুধের দোকানে গেলাম, আমরা ভিটামিন সি ক্যাপসুল কিনে খাচ্ছি। কিন্তু বেসিক্যালি ভিটামিন সি তুমি কিসে পাও? কমলা লেবুতে, মুসম্বিতে, আনারসে ভিটামিন সি পাওয়া যায়। আমাদের শরীর তৈরি হয়েছে প্রকৃতির সঙ্গে, আমাদের সঙ্গে প্রকৃতির সম্পর্ক। তাহলে ভিটামিন সি যদি আমি ক্যাপসুলে খাই সেটা কিন্তু কেমিক্যাল রিয়াকশন হবে বডিতে, কিন্তু যদি আমি মুসম্বি থেকে ভিটামিন সি খাই তাতে কিন্তু বডিতে কেমিক্যাল রিয়াকশন হবে না। সেটা ন্যাচারাল যেরকম বললে। হ্যাঁ, তো আজকের দিনে দাঁড়িয়ে অনেক রেস্টুরেন্টে, অনেক কফি হাউসে তুমি দেখবে খাবারের গায়ে লেখা আছে এত ক্যালোরি, এত ভিটামিন, এত মিনারেলস। এগুলো সবই কিন্তু লোককে ঠকানো ছাড়া আর কিচ্ছু নয়। কারণ সোর্স যদি ন্যাচারাল হতো তাহলে কিন্তু তুমি ক্যালোরিটা কাউন্ট করতে পারতে। তুমি একটা তরমুজে যদি খাও, তরমুজ যদি তুমি বলো এত ক্যালোরি, সেটা কিন্তু সত্যি সত্যি অত ক্যালোরি তোমার শরীরে যাচ্ছে। কিন্তু তুমি যেটা পিজাকে বলো এত ক্যালোরি, সেটা কিন্তু ওইভাবে কাজ করবে না, কারণ সেটা বডি টু বডি নির্ভর করে। আমার বডি খারাপ তাহলে ওখানে অন্য ক্যালোরি, আবার কারোর বডি ভালো তার অন্য ক্যালোরি, কিংবা হয়তো বডি তাকে কীভাবে মেকানিজম করবে সেটা বডির সত্যি সত্যি একটা কনফিউশন। তো সেই জায়গায় আজকের দিনে দাঁড়িয়ে বাইরে থেকে ভিটামিন সি, বাইরে থেকে ভিটামিন ডি, এই জিনিসগুলো প্রত্যেকটা জিনিস কিন্তু শরীরের জন্য অন্যরকমভাবে ক্ষতি করছে। সেইখানে যদি বলো ক্যালসিয়াম, আমরা যদি গাছপাতা খাই তার থেকে বেশি ক্যালসিয়াম পাই, এটাও আমাকে শুনতে হয়। স্যার আমরা যদি দুধ না খাই কোথা থেকে আমরা ক্যালসিয়াম পাবো? দুধ তো খেতেই হবে, ছেলেটার হাড়টা কী করে শক্ত হবে? আমাদের পৃথিবীতে সব থেকে শক্তিশালী প্রাণী হচ্ছে হাতি। সে কতদিন দুধ খায়? 1 বছর 1.5 বছর। তারপরে কি গাছপাতা খায়? তাহলে একটা হাতি যদি অত শক্তিশালী হয় শুধুমাত্র গাছপাতা খেয়ে, তাহলে আমি আমার ছেলেকে গাছপাতা খাই কেন শক্তিশালী করতে পারবো না? তখন কেন আমার দুধ লাগবে? তখন কেন আমার ক্যালসিয়ামের ট্যাবলেট লাগবে? তার মানে কোথাও না কোথাও এই জিনিসগুলো কিন্তু আমাদের এই প্র্যাকটিসটা আমাদেরকে আরও বেশি বেশি করে শরীরের ক্ষতি করছে। এক তো ভুল খাবার, এবং এইসব জিনিসের উপর ডিপেন্ডেন্টও করে দিচ্ছে কিছু মানুষ, যে এর মধ্যে ডিপেন্ড হতে হবে, তোমাকে ক্যালসিয়াম ট্যাবলেট খেতে হবে তোমার শরীরে ক্যালসিয়াম বাড়ানোর জন্য, এটা বলে দেওয়া হচ্ছে। একদম। এই যে আমি যখন কথা শুরু করেছিলাম তখন আমি বলেছিলাম যে ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীনতা বা স্বাধীন। আজকের দিনে দাঁড়িয়ে কী হয়েছে, একটা ছেলেকে স্কুলে পাঠানো হয়েছে, সে স্কুলে গিয়ে ABCD তারপর পড়াশোনা করে সে একজন ইঞ্জিনিয়ার, ডাক্তার বা লয়ার, যা কিছু। এবার তার একটা বিয়ে হয়ে গেছে, তার একটা বউ চলে এসেছে, সেও বউ পড়াশোনা করেছে, মেয়েটা ভালো পড়াশোনা করেছে, তাহলে স্বামী স্ত্রী হয়ে গেছে, তারা বিয়ে করার পর তার একটা সন্তান চলে এসেছে, খুব সুন্দর, তারা সবাই খেলাধুলা করছে, তারা এখন ওই সন্তানটাকে মানুষ করছে। তারা কোনো দিন ছোলা কীভাবে অঙ্কুরোদ্গম হয় জানে না, কী করে মাটি ফুঁড়ে গাছ বের হয় তারা কোনোদিন দেখেনি। তার মানে প্রকৃতির যে জিনিস যেটা আমাদের বেঁচে থাকতে সহযোগিতা করে সেটা এই দুটো প্রাণী কেউই দেখেনি। তাদের ঘরে আরেক নতুন সন্তান, তারা এই সন্তানটাকে পালন করছে কার ভরসায়? মেডিকেলের ভরসায়, আয়ার ভরসায়, ডাক্তারের ভরসায়। তারা যেমন যেমন জ্ঞান দেয় তেমন তেমন জ্ঞান নিয়ে এই দুজন বাবা মা তার বাচ্চাকে পালন করা শুরু করেছে। সুতরাং তাদের জন্য প্রবলেমটা এটাই, তারা এই পৃথিবীর ইউনিভার্সিটির পড়াশোনা করে নিজেদেরকে বড় করার চেষ্টা করছে। ইউনিভার্স প্রতিদিন যে শেখায়, কারণ তুমি আমি ইউনিভার্সের প্রাণী, ইউনিভার্সিটির প্রাণী নয়। আমাদের কাছে মাধ্যমিকের সার্টিফিকেটটা বড্ড গুরুত্ব, কিন্তু প্রকৃতির জন্মটা নিয়ে আমাদের বড় গুরুত্ব নয়। আমাদের জীবন প্রকৃতির সঙ্গে আছে, এটাই বড় গুরুত্বপূর্ণ জিনিস, এর থেকে বড় গুরুত্বের জিনিস কিছু হতে পারে না। তাহলে এই যে ভ্যালু বা এই যে প্রকৃতির প্রতি মানুষের ভালোবাসা, প্রকৃতির সম্বন্ধে জানা, সেটা কিন্তু মানুষকে অনেক নির্ভরযোগ্য করবে, ডিপেন্ডেন্ট করবে না। তাহলে এই যে পুরো একটা সিস্টেম চলছে এই মুহূর্তে সারা পৃথিবীতে, যে সিস্টেমে অসুস্থতা, তার ডায়াগনোসিস, তার একটা পুরোটা একটা মানে কি বলবো, একটা পুরো সিস্টেম, একটা ইকোসিস্টেম আছে এই পুরো ব্যাপারটার মধ্যে। এই পুরো সিস্টেমটা কি মানে এইটা কি, এই যে তৈরি হচ্ছে, এটা তো আমাদেরকে, আপনার কথা অনুযায়ী এটা তো আমাদেরকে নেচার থেকে দূরে নিয়ে যাচ্ছে। এবার নেচার থেকে যদি দূরে নিয়ে যায় তাহলে আমরা ফিরবো কী করে? আমি বলছি এত বড় যে এটা শুরু তো কোথা থেকে একটা করতে হবে কাউকে। এই সময় দাঁড়িয়ে ভারতবর্ষ না, সারা পৃথিবীতে প্রচুর মানুষ তারা কিন্তু এই অ্যাওয়ারনেস জায়গাটা তৈরি করা শুরু করেছে অলরেডি। যেমন আমি আমার জীবন দিয়ে এই অ্যাওয়ারনেসটা চালু করেছি, এবং আমি শুধু যে প্রোডাক্ট তৈরি করে বা সুপারফুড তৈরি করে বসে আছি এরকম নয়, প্রতিদিন হাজার হাজার মানুষের কাছে এই অ্যাওয়ারনেসটা পৌঁছে দেওয়ারই কাজটা আমি করছি। তাদের কেউ শুনছে, কেউ বিশ্বাস করছে, কেউ দেখছে, আমি জানি না, কিন্তু প্রচুর মানুষ আমি দেখছি তাদের রেসপন্স করছে। হ্যাঁ, আমি এখানেই আসতে চাইছিলাম। এরপর এই যে রেসপন্স করছে, আপনি কীরকম কেসেস পান যেই কেসেসগুলো থেকে আপনি বুঝতে পারেন যে দিস ইজ
মানে যারা মানুষরা বুঝতে পারে যে এটা ম্যাজিকের মতো, আপনি ম্যাজিক শব্দটা ইউজ করলেন, ম্যাজিকের মতো কাজ করছে, এরকম কেসেস আপনার কাছে আসে প্রচুর? প্রচুর আছে। তার কারণ আমি তো বিশাল বড় ডক্টর নই, সেই জন্য আমার কাছে যারা আসে তাদের হয়তো 3 দিন আয়ু, 4 দিন আয়ু, তারা বাঁচবে না, তাদের ডায়াবেটিক এমন জায়গায় চলে গেছে, আলসার এমন জায়গায় চলে গেছে, কিডনির এমন সমস্যা হয়ে গেছে, তারা আমাদের কাছে এসে একটা কিছু যদি হয়, রাস্তা উপায় যদি বেরিয়ে যায়, তো তাদের ক্রিয়েটিনিন 5, তাদের ক্যান্সার ওই জায়গায়, আলসার ওই জায়গায়, এবং 15 বছর লড়াই করে তারা হেরে গেছে। চেন্নাই, ব্যাঙ্গালোর, কলকাতার বিভিন্ন বড় বড় ডক্টর এরকম বড় বড় ফাইল নিয়ে আসে, বলে একটু দেখুন স্যার আপনি। আমি বললাম আপনাকে দেখেছি, বুঝতে পেরে গেছি, এতদিন আপনার যা প্রবলেম, আপনার দুটো অর্গান ডিস্টার্ব, দুটো অর্গানকে ঠিক করে দিলে ম্যাজিক হবে। এবার দুটো অর্গান ঠিক করা যদি সময় আপনি আমাকে দেন, আর প্রকৃতি যদি আপনাকে সময় দেন, তাহলে কিন্তু ম্যাজিক হয়ে যাবে। যাদের যাদের সময় প্রকৃতি দিয়েছে, কারণ অনেক এমন ক্রিটিক্যাল কেস হয়তো সত্যি সত্যি সে 3 দিন বাঁচবে, তাকে যদি আমি এই প্রসেসটার জন্য বলি 30 দিন সময় লাগবে বা 3 মাস সময় লাগবে, তার কাছে 3 মাস সময় নেই, সুতরাং সেই লোকটা মারা যায়। কিন্তু যেই লোকটার হাতে সময় আছে, ধরো ক্যান্সার ফার্স্ট স্টেজ, আলসার ফার্স্ট স্টেজ, বা আলসার হয়তো শুরু হয়েছে, বা স্টোন শুরু হয়েছে, বা থাইরয়েড বিশাল বড় হয়ে গেছে, বা মাইগ্রেনের প্রবলেম ভুগতে ভুগতে তার অবস্থা খারাপ হয়ে গেছে, হাঁটুর যন্ত্রণা, হাঁটু ফাট সব কোমর ফোমর ফুলে গেছে, হয়তো গলায় হয়তো কুকুরের মতো স্পন্ডিলাইটিসের বেড লাগানো হয়ে আছে, এবং সে ডাক্তার ওষুধ খেতে খেতে ক্লান্ত হয়ে গেছে, সেই সমস্ত যারা পেশেন্টরা যারা আসে, তারা 7 দিন 8 দিন পর থেকে ম্যাজিক দেখে। কেন ম্যাজিক দেখে? হ্যাঁ ম্যাজিক, তার কারণ না হলে আমার কাছে কেন আসবে? মানে সকাল থেকে রাত্রি অবধি শুধু ইন্ডিয়া থেকে নয়, ইন্ডিয়ার বাইরে যতজন বাঙালি কমিউনিটি আছে, সে লন্ডনে থাকুক, আমেরিকা থাকুক, বাংলাদেশে থাকুক, তারা প্রত্যেকে কিন্তু একবার করে টাচ করার চেষ্টা করছে এখন। শুধুমাত্র তারা বলতে চায় যে আমি তো সব কিছু করেছি, একবার শুধু খাবারটাকে বদলে দেখার চেষ্টা করছি, যদি আপনি আমাকে হেল্প করেন। এবং হেল্প করার পরে তাদের প্রত্যেকেরই 3 দিন 4 দিন 5 দিন 6 দিনের পরে তারা মজায়, মানে একদম মজা। এবং আমি তাদেরকে বলি তুমি আমার জন্য শেষবারের মতোই আসবে, কারণ অনেকের কাছে কি বারবার আসে। আমি বললাম হয় আপনি আমার কাছে আর আসবেন না, নাহলে এটা শেষবারের মতো আসা, তার কারণ এটাতেই ঠিক হয়ে যাবে। কারণ ওই সায়েন্সটা, ওই লজিকটা তাকে যদি বুঝিয়ে দেওয়া যায়, তখন সে ওটাকেই যখন কন্টিনিউ করছে, মজা পেয়ে যাচ্ছে, মজা পেয়ে যাওয়ার পরে ওটাকেই সে কন্টিনিউ করা শুরু করে দিচ্ছে, এবং সে দেখতে পাচ্ছে কোনো সাইড এফেক্ট নেই। অন্যান্য জায়গায় কী হচ্ছে, প্রচুর সাইড এফেক্ট থাকছে তার, এখানে কোনো সাইড এফেক্ট নেই, তার ফলে কী হচ্ছে, ওই জিনিসটাকে কন্টিনিউ করতে মজা পাচ্ছে। এবং তারপর সে দেখতে পাচ্ছে সে হয়তো ডাক্তারবাবুকে 2টো রোগের কথা বলেছিল হয়তো লুকিয়ে লুকিয়ে, তার আরও 4টে রোগ ছিল হয়তো, সেটাও যখন তার সেরে গেছে ওটার জন্যই, তখন তার আনন্দটা আরও বেশি। যে আমার ঘুম কম হতো, আমরা বলতে ভুলে গেছিলাম, আমার রাত্রেবেলা 4 বার টয়লেটে যেতে হতো, হয়তো আমি বলতে ভুলে গেছিলাম, আমার হয়তো সেক্সুয়াল ডিসঅর্ডার ছিল, আমি লজ্জায় বলতে পারিনি, দেখা গেছে ওই মেটাবলিক সিনড্রোম ঠিক করে দেওয়ার জন্য তার সেক্সুয়াল প্রবলেম গায়েব, তার স্কিন ডিজিজ গায়েব, তার হয়তো পাইলস রিলেটেড প্রবলেম ছিল, সেটা বলতে পারেনি কোনো ভদ্রমহিলা, তার প্রবলেম গায়েব। তার মানে সব জিনিসই ঠিক করা যেতে পারে এই ইমিউনিটি, এই মেটাবলিক সিনড্রোম, আর আমার শরীরের বর্জ্য পদার্থ থেকে শরীর থেকে বের করে, মানে ডিটক্সিফিকেশন, মানে বডিটাকে ধুয়ে ফেলো সাবান দিয়ে, ঝকঝকে করে ফেলো, তার মানে তুমি পরিষ্কার হয়ে গেলে, এরপরে সুন্দর করে তোমাকে যাতে আর নোংরা না লাগে তার ব্যবস্থা করে ফেলা। তার মানে এই 2-3টে জিনিস যদি আমরা করে ফেলতে পারি, শরীর একদম বিন্দাস। আপনার তো বইও লিখেছেন, আপনি পাবলিকেশনও শুরু হচ্ছে, 4টে বই বেরিয়ে গেছে বোধহয় আপনার, যদি আমি ভুল না করি। বই লেখাটার আইডিয়াটা কেন আসলো? প্রথম কথা, বই কেন লিখতে চাইলেন? আর কোন বইটা আপনার মনে হয় যে ইম্প্যাক্ট ফেলেছে, এবং সেটা কীরকম ইম্প্যাক্ট হয়েছে? বেসিক্যালি আমার যখন প্রবলেম শুরু হয়, তখন আমি কোথা থেকে শুরু করব? বই থেকে শুরু করব। আমি বই পড়া শুরু করলাম, ভারতীয় বই, আয়ুর্বেদার বই, হোমিওপ্যাথি, বা যেটা কিনা মেডিকেল সায়েন্সে পড়ানো হয় সেই সমস্ত বই, সেখান থেকে খোঁজার চেষ্টা করলাম, বা একটা লিঙ্ক বের করার চেষ্টা করলাম যে আমার এই প্রবলেমটা কী, আর আমি এটাকে কত সহজে বাড়িতে বসে ঠিক করতে পারি, কোনো ওষুধ ছাড়া। আমার চ্যালেঞ্জ ছিল আমি ওষুধ খাবো না, তাহলে কী করে ঠিক করতে পারবো। তো সেখান থেকে পড়তে গিয়ে দেখলাম যে কোনো একটা বই, একটা সিঙ্গেল বই, যেখানে কিনা আমি যে সমাধানটা তোমার সামনে এভাবে ডিসকাস করছি, কোথাও লেখা নেই। মাসের পর মাস, বছরের পর বছর, হাজার হাজার বই পড়তে হয়েছে, দেশি বিদেশি। তখন আমার মনে হয়েছে যে যদি আমি কাউকে সহযোগিতা করতে চাই, হয়তো তার সঙ্গে আমার কথা হবে না, তাকে আমি কি মেসেজ দিয়ে যাব? তাকে আমি একটা বই দিয়ে যেতে পারি যে তুমি এটা পড়ে নাও, ভালো লাগলে এটা কন্টিনিউ করো, নাহলে বই পড়ে আছে পড়ে থাকবে। সেই জায়গা থেকে আমার বই লেখাটা শুরু হয়েছে, যে একটা মানুষের প্রবলেম কেন। যেমন আমার প্রথম বই বেরোয় ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, কলকাতা বুক ফেয়ারে। এটা প্রচুর বিক্রি হয়েছে, প্রচুর লোক পড়েছে। এসি পিরিয়ডে বাংলা এবং হিন্দিতে করেছিলাম, ইংলিশে হয়তো এই বছরই হয়তো বেরোবে আবার। তো সেখান থেকে লেখাটা শুরু। এবার ওটা লেখার পরে দেখা গেল অনেক কিছু জিনিস বাদ পড়ে গেছে, একটা বইতে শব্দ দেওয়া যায় না। এবং এই জিনিসগুলো এমন একটা জিনিস নয় যেখানে হয়তো নোভেল ওরিয়েন্টেড, কারণ এটা খুব বোরিং লেখা, কারণ শরীর সম্বন্ধে, স্বাস্থ্য সম্বন্ধে মানুষ সচরাচর পড়তে চায় না। তাহলে স্বাস্থ্য সম্বন্ধ বইটাকেও আবার খুব মজাদার করতে হবে, খুব ভালো করে লিখতে হবে, বা রুচিসম্মত করতে হবে। তো সেই জায়গা থেকে আমি বইটাকে চেষ্টা করেছি যাতে মেডিকেল টার্মিনোলজি না দিয়ে
একদম সাধারণ মানুষের মতো করে বইগুলো লেখা। সেখানে যেমন ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার আছে, ডায়াবেটিস থেকে মুক্তি আছে, আবার মানুষের মেন্টাল বডির যে প্রবলেমগুলো হয় সেখানে আমার যে বই মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ, তার কারণ আজকের দিনে দাঁড়িয়ে মানুষ যা বলে ভবিষ্যতে সে তাই হয়। মানুষ যদি বলে আমার ভালো লাগছে না, শরীরটা খারাপ, তুমি জানবে 1 থেকে 2 মাস পরে শরীরটা খারাপই হবে। আবার তুমি যদি বলো আমি বিন্দাস আছি, আমি ভালো আছি, তুমি দেখবে তোমার প্রবলেমই হবে না। একদম। তার মানে কি আমার মন থেকে কোথাও না কোথাও রোগ শুরু হয়, সেই জন্য আমি ওটার জন্য লিখে ফেললাম মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, এরপরে নিউট্রিশনের উপর বই লিখেছি, যারা কিনা স্কুলে পড়বে, ক্লাসে পড়বে তাদের জন্য। এখন যে বইটা লিখছি সেটা বেসিক্যালি অরন্ধন জীবন। এই কারণেই, কারণ দেখা গেছে সমস্ত খাবার যেটা আমাদের শরীর খারাপ করছে সেটা আসছে কিচেন থেকে, রান্নাঘর থেকে। রান্নাঘরে কী করছি, আমরা খাবারটাকে নষ্ট করছি, তারপর সেটা খাচ্ছি। রান্নাঘর পর্যন্ত যতক্ষণ পর্যন্ত খাবারটা এসেছিল, খাবারটা খাবার ছিল, ওই অবস্থায় যদি খাবারটা খেয়ে নেওয়া যেত তাহলে আমার কোনো মেডিকেল প্রবলেম হতো না। ওই যে খাবার রান্নাঘরে গিয়ে যে ক্রীড়াকাণ্ডিটা হলো, বিভিন্ন কায়দায়, বিভিন্ন স্টাইলে, বিভিন্ন সস, জেলি, জ্যাম দিয়ে, সেটাই কিন্তু আমার খাবারটাকে পুরো বিগড়ে রেখে দিল। তার জন্য আমার গ্যাস লাগছে, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে মেয়েরা রান্না করছে ওখানে, তারও একটা পরিশ্রম, কে রান্না করবে? তাহলে সেই জায়গা থেকে মুক্তির জন্য যদি শরীর সুস্থ রাখতে চাও, রান্নাঘরে তালা লাগিয়ে দাও। এটা নিয়েই বইটা। তাহলে খাবো কি? রান্নাঘরে তালা দিলাম, তার খাবো কি? কিভাবে খেতে পারি? সেই পুরো জিনিসটার এই বিষয়বস্তুর উপর থাকছে। তার মানে এই বইটা থেকে আমরা আমাদের শরীরকে ঠিক করতে পারছি। রান্নাঘর যদি বন্ধ করে দিই তাহলে সেখান থেকে কী কী খেতে পারি, কেমন করে খেতে পারি, এবং সেটা আমার শরীরে কীভাবে আমাকে উপকার দেবে, পুরো বিষয়টাকে অরন্ধন জীবনের মধ্যে দেওয়া হচ্ছে। যদি আমি জিজ্ঞেস করি যে আমার দর্শকদের জন্য 3টে টিপস, যে খাবার তো বললেনই, খাবার, ন্যাচারাল খাবার, এতক্ষণ আমরা এই ব্যাপারটা নিয়ে তো কথা বললামই, তার বাইরে যদি হেলথ টিপস চায় 3টে টিপস, সে 3টে টিপস কী হবে? একদম স্ট্রেট ফরওয়ার্ড, খিদে পেলে খাও। 9টা বেজে গেছে, 12টা বেজে গেছে, ওরে তোরা খেতে চলে আয়, আমরা সবাই খেতে বসে গেছি, এটা কিন্তু খাবার নয়। খিদে পেলে তুমি খাবে, খিদে না পেলে তুমি খাবে না। 1 সেকেন্ড, যদি আমি খেতে বসি, আমি প্রথম চিন্তা করব আমার পুরো জিনিসটা বাইরে বেরিয়েছে তো, আমার পেট পরিষ্কার হয়েছে তো। তাহলে আমার খাবার টেবিলে বসার আগে আমার প্রথম চিন্তা করা দরকার, নাহলে আমি একটা আইনত অপরাধ করব যে আমি খাবারটা খেয়েছিলাম, হজম হয়ে সেটা বেরোয়নি, কিন্তু আমি আবার খেতে বসে গেছি। তাহলে এটা করা যাবে না। 3rd, আমি যখনই খাবার খাবো, খাবারটা হাতে নেব, আমি দেখব এটা সোর্স কি, ন্যাচারাল না আনন্যাচারাল। তাহলে ন্যাচারাল মানে প্রকৃতি থেকে যেটা পেয়েছি। তাহলে আমার প্রথম কামড় বা প্রথম খাবার এরকম হতে পারে, হয়তো আমি গরিব, আমি হয়তো অনেক এই ধরনের খাবার জোগাড় করতে পারবো না, কিন্তু যতটুকু পারি সেটুকু যদি আমার শরীরে যায়, 1 টুকরো গাজর, 1 টুকরো শশা, 1 টুকরো টমেটো, একটা গোটা পেঁয়াজ, একটুখানি ধনে পাতা, একটুখানি কাঁচা কি বলে পেঁপে, যদি আমি পারি সেটাই যদি আমার শরীরে দিই, তাহলে ওটা আমার শরীরে গেল ফাইবার, ওটা আমার শরীরকে রাস্তাকে ক্লিন করতে করতে যাবে। তার মানে আমি যখনই খাবার খাচ্ছি আমাকে র ফ্রুটস, র ভেজিটেবলস দিয়ে খাওয়া শুরু করতে হবে। এই 3টে টিপস আমরা। আচ্ছা, এবার অলমোস্ট আমরা শেষের দিকে এসেছি পডকাস্টের। ভবিষ্যৎ পরিকল্পনা কীরকম, এবং এইটাকে নিয়ে কোথায় যাওয়ার প্ল্যান, মানে কত দূর যাওয়ার প্ল্যান? এক কথায় বলতে গেলে ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে। তার কারণ কি, আমাদের ভারতবর্ষে কিন্তু আয়ুর্বেদার শুরু। একদম। আমরা যখন কোনো আমেরিকান লোককে দেখি সে যোগাসন করছে, আমরা চোখ জুড়েই যায়, আহা, আমেরিকার লোকটা যোগাসন করছে, আমেরিকার লোকটা হলুদ দিয়ে মুখে মাখছে। তাহলে এটার শুরু, এটার সায়েন্স আমাদের আয়ুর্বেদা। তাহলে এই যে আয়ুর্বেদা 5,500 বছর আগে ভারতবর্ষেরই ছিল, ভারতবর্ষের লোক তাকে আখ্যা দিচ্ছে না, সম্মান দিচ্ছে না। তাহলে এই আয়ুর্বেদা সম্মান পাক, এবং আয়ুর্বেদা যদি ঘরে 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 গীতার মতো বা তাদের ধর্মগ্রন্থের মতো আয়ুর্বেদা মানুষ পড়তে পারে, জানতে পারে, তাহলে কিন্তু মানুষের আজকের দিনে এই যে যন্ত্রণা, এই যে সমস্যা, একজন মা তার ছেলেকে হারাচ্ছে, একজন বাবা দাঁড়িয়ে আছে হসপিটালের সামনে ছেলের ডেড বডি নেওয়ার জন্য। আমাদের সোসাইটিতে আমরা জানি বাবা আগে মারা যাবে নিয়ম মতো, কিন্তু বাবা দাঁড়িয়ে আছে ছেলের ডেড বডি নিয়ে বাড়ি ফিরছে, মা হাউ হাউ করে কাঁদছে, তার ছোটো বাচ্চাটা মারা গেছে, কি জ্বরে মারা গেছে, সে বুঝতে পারছে না, এবং সে চিৎকার করে দোষ দিচ্ছে, এত ওষুধ, এত ডাক্তার, তারা কেউ পারলো না, বাঁচাতে পারলো না। একটা অভিমান নিয়ে সে এই পৃথিবীতে বসবাস করে। তাহলে এই সমস্ত মানুষ যারা সুস্থ থাকতে চায়, সুস্থভাবে বাঁচতে চায়, তাদেরকে একটা সুস্থ জগৎ বা তাদেরকে একটা সুস্থ জায়গা তৈরি করে দেওয়া, তাদের একটা নলেজ দেওয়া, যেই নলেজটাতে পেলে তারা তাদের জীবনটাতে উইদাউট মেডিসিন, উইদাউট ডক্টর, উইদাউট হসপিটালস, সে ঘরে বসে জীবনযাপন করতে পারবে আনন্দে, এবং অনেক দিন, দীর্ঘদিন। যেমন করে জারোয়ারা বেঁচে আছে, যেমন করে ব্লু জোন সায়েন্স, পৃথিবীতে এরকম 5খানা জায়গা আমরা এখনও জানি যেখানে 120 বছর, 130 বছর
মানুষ ওষুধ ছাড়া ডাক্তার ছাড়া বেঁচে আছে। আমি ডাক্তারের বিরোধিতা করি না, কারণ ডাক্তাররাও অনেক ডেভেলপ করেছে, তারাও অনেক ইমার্জেন্সি অপারেশন তারা মানুষকে সহযোগিতা করছে। বাট মেটাবলিক সিনড্রোম, যেটাতে আমার শরীরই রোগ তৈরি করছে, লাইফস্টাইল বিমারি, তার জন্য কিন্তু কোনো মেডিসিন প্রয়োজন নেই, কোনো ওষুধ প্রয়োজন নেই, কোনো ডাক্তার প্রয়োজন নেই। সুতরাং এই যন্ত্রণাটা কিন্তু আজকে বেশি। আজকে একটা মানুষের হাড় ভেঙে গেছে, এটার থেকে বেশি কিন্তু ডায়াবেটিস। হাড় ভেঙে গেছে, এটার থেকে বেশি যন্ত্রণা কিন্তু মানুষের ক্যান্সার, আলসার। সেটা যদি বন্ধ করা যায়, তার জন্য কিন্তু আজকে আমাদের এই নলেজ শেয়ারিং প্রোগ্রাম বা এই ধরনের বই লেখা বা এই ধরনের ভিডিও তৈরি করা, এই ধরনের বিভিন্ন জায়গায় সেমিনার তৈরি করা, স্কুলে স্কুলে গিয়ে ফুড সম্বন্ধে ডেফিনেশন তৈরি করা, তাদের যে মাথার ভেতর যে ধারণাটা তৈরি হয়ে আছে সামাজিকভাবে, সেই ধারণাতে একটা পরিষ্কার ছবি তুলে ধরা, এই কাজগুলোই এখন আমার ভবিষ্যতের করার ইচ্ছে। এবং তাতে প্রচুর মানুষ আমাকে সায় দিয়েছে, প্রচুর মানুষ আমার সঙ্গে এসেছেন, প্রচুর ধরনের মানুষ, তারাও কিন্তু জিনিসটাকে বিশ্বাস করছেন, এরকম নয় যে বিশ্বাস করছে না। এবং তাদের এই বিশ্বাস, তাদের এই ভালোবাসা, আমি আশা করি আগামী দিনে একটা অসাধারণ কিছু জিনিস মানে ঘটতে চলেছে, এবং আমরা সুস্থ জীবন আমরা পেতে পারবো বা সুস্থ আমরা হবই। যে কোনো আইডিয়া যেটা প্রথমে শুনতে আমাদের চিরাচরিত আইডিয়ার বাইরে বেরিয়ে যে কোনো আইডিয়াকে এস্টাবলিশ করতে গেলে সেটা কঠিন হয় সব সময়, কিন্তু একবার যখন অনেক মানুষ ওই আইডিয়াটাতে বিশ্বাস করা শুরু করে, তখন আস্তে 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 ওই আইডিয়াটা এস্টাবলিশ হয়ে যায়, যেটার জন্য আপনি লড়াইটা করছেন। যেইটা মানে যেই আয়ুর্বেদার কথা বললেন, আয়ুর্বেদা অ্যাকচুয়ালি তো আমাদেরকে এটাই বলে, দ্যাটস ভেরি ট্রু। মানে আমার যতটুকু আয়ুর্বেদা সম্পর্কে পড়াশোনা, তাতেও আমি এতটুকু জানি যে আয়ুর্বেদা কিন্তু এই কথাই বলে। আজকের এপিসোডে আমার মনে হয় আমাদের দর্শকরা অনেক ইনফরমেশন পেলো। দর্শকরা যদি যোগাযোগ করতে চায়, তাহলে আপনার যা ডিটেল আছে সেটা আমি এই ডেসক্রিপশনের নিচে দিয়ে দেবো। এবং আজকের এপিসোড এখানেই শেষ করবো আমরা থ্যাংক ইউ অনেকটা সময় দেওয়ার জন্য, এবং থ্যাংক ইউ একটা অন্য আইডিয়া বা একটা অন্যভাবে ভাবানোর জন্য, যেটা খুব জরুরি বলে আমার মনে হয়। কারণ যে কোনো চিরাচরিত ধারণার বাইরে গিয়ে ভাবাটাও মাঝে মাঝে খুব জরুরি। এবং লাইফস্টাইলে আমি ইনফ্যাক্ট আমার এই পডকাস্টটার পরে আমি তো এই জিনিসটা ট্রাই করতে চলেছি, খুব মানে এই কাল থেকেই ব্যাপারটা শুরু করতে চলেছি, এবং দেখতে চাই সত্যি আমাদের শরীরের ওই মেটাবলিজম, ওই জিনিসটা, ওই যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলো সলভ হয় কিনা। ওনার দাবি তো হয়, আমি সেটাই দেখতে চাই যে হয় কিনা। তো আজকের এপিসোড এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের এপিসোডে। আর এরকম বিভিন্ন রকম এপিসোড, বিভিন্ন রকম বিষয় আলোচনা শোনার জন্য, কনভারসেশন শোনার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যেটা আমি সবসময় বলি, সেটা হলো স্প্রেড পজিটিভিটি, স্প্রেড নলেজ, বিকজ নলেজ ইজ পাওয়ার, পজিটিভিটি ইজ এভরিথিং। টাটা।